তুই এমন কেন রে? এত কষ্ট কেন নিজের মধ্যে দমিয়ে রাখিস? আমাকে একবার অন্তত বলতে পারতি। তুই নিশ্চয়ই সেদিন খুব কষ্ট পেয়ে বাড়িতে চলে এসেছিলি, তাই না? সরি রে জানু, তোকে এইভাবে কষ্ট দিতে চাইনি। আহিরার গাল বেয়ে অশ্রু টপটপ করে গড়িয়ে পড়ে। যদি পারত এখানেই শব্দ করে চিৎকার করে কান্না করত। নিজের ভিতর চলতে থাকা জ্বালাপোড়াগুলোতে একটু হলেও শান্তি দিত। বারবার তাকে এই অতীতের সামনে দাঁড়াতে হয়, এখন আবার তার মেয়েকে নিয়ে উঠে পড়ে লেগেছে লোকটা। এইসব আর কত সহ্য করবে সে? দিয়া আর কথা বাড়ায় না। আহিরার কথা মতো কিয়ানের কোল থেকে কিয়ারাকে এক প্রকার জোর করে ছিনিয়ে নিয়ে সেখান থেকে সোজা রুমের মধ্যে গিয়ে দরজা আটকে দেয়। রাজীব এতক্ষণ ধরে নীরব দর্শকের মতো সবকিছু দেখছে। কিয়ানকে আটকানো সে শত চেষ্টা করেছে, তবে কিয়ান নিজের মর্জি মতো চলে। কিয়ারাকে নিয়ে যাওয়া মাত্রই কিয়ান ফেপে উঠল রাগে। আহিরাকে দেয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে বলতে থাকে, আমি কাপুরুষ, তাই না? তোর এই বালের বান্ধবীকে বলিসনি তুই কি করেছিস? আর তুই প্রেগনেন্ট হলে কিভাবে? কার অনুমতিতে প্রেগনেন্ট হয়েছিলি? পিল খাওয়া বন্ধ করেছিলি, তাই না? প্রেগনেন্ট হলি তো আমাকে জানালি না কেন? আমি চাই বা না চাই, তুই আমার বাচ্চাকে আমার থেকে দূরে সরিয়ে রাখলি কেন এত বছর? বল, কথা বলিস না কেন বেইমানের বাচ্চা? আহিরা নেত্রজোড়া বন্ধ করে অশ্রু বিসর্জন দিচ্ছে। কিয়ানের হুঙ্কারে তার সারা শরীরে কম্পন বয়ে যাচ্ছে। রাজীব এবার এগিয়ে আসে কিয়ান আর আহিরার কাছে, তারপর কিয়ানের কাঁধে হাত দিয়ে বলে, কিয়ান, এসব কি করছিস? মেয়েরা ভয় পাচ্ছে, শান্ত হও আগে, ঠান্ডা মাথায় কথা বল। কিয়ান রাজীবের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে হাসকি ভয়েসে বলে, রাখ তোর বালের ঠান্ডা, ওকে জবাব দিতে বল। প্রেগনেন্ট হওয়ার সত্ত্বেও আমাকে কেন জানায়নি? বেঁচে থাকার পরও মরার অভিনয় কেন করেছে? আহিরার আর সহ্য হলো না, তাই হাত দ্বারা কিয়ানের বুকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে কান্না করতে করতে হেঁচকি তুলতে তুলতে বলে, কেন বলবো আপনাকে আমি? সেদিন শুনেছিলেন আমার কথা? বারবার বলেছি আমি কিছু করিনি, তারপরেও বিশ্বাস করেননি। এখন আবার আসছেন কৈফিয়ত চাইতে। বারবার বাচ্চা বাচ্চা কেন করছেন আপনি? কিসের বাচ্চা আপনার? আর আপনিই বা কিসের বাবা? বাবা হতে হয় কেমন আদৌ জানেন আপনি? জন্ম দিলে বাপ হওয়া যায় না কিয়ান চৌধুরী। ইচ্ছে হয়নি জানাইনি, আর না কোনোদিন জানাতাম। আমি একবারও বলিনি আমি মারা গেছি। ওটা আপনাদের ভুল ধারণা ছিল যে আমি মরে গেছি। এমনিতেও আপনার কাছে আমি তো মৃত, তাহলে আমার বেঁচে থাকা আর না থাকা নিয়ে আপনার যায় আসার কথা না। হ্যাঁ, আমি বেঈমান হয়েছে, এখন আমার শাস্তি দিন। কত পোড়াবেন আমায় এই দহনে? দোষ না করেও দোষী হয়েছি, তাই এখন না হয় দোষ করেই দোষী হই। আহিরার কথায় কিয়ান রক্তশূন্য চোখে আহিরার দিকে তাকিয়ে রয়। রাজীব কি করে এদের মাঝে সব ঠিক করা বেটা বুঝছে না। কিয়ান আহিরার দিকে তাকিয়ে হাসকি ভয়েসে বলে, বাবা কেমন হতে হয় সেটা নয় আমি আমার মেয়েকে নিজের কাছে নিয়ে হব, কিন্তু আমার বাচ্চাকে আমার চাই। কারেক্ট? কথাটা বলে কিয়ান সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট পায়ে সেখান থেকে চলে যায়। কিয়ান বাসা থেকে বের হওয়া মাত্রই আহিরা ফ্লোরে বসে পড়ে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। রাজীব আহিরার উপর দৃষ্টি ফেরায়, দরজার উপর থেকে দৃষ্টি সরিয়ে। রাজীব আহিরার মাথায় হাত রেখে নরম কণ্ঠস্বরে বলে, কান্না করে না, আমি দেখছি, কিচ্ছু হবে না। আর নয় এই দূরত্ব, এবার এই দূরত্বের দেয়াল ভাঙা দরকার। রেস্ট কর। বলেই রাজীবও সেখান থেকে বের হয়ে যায়। আহিরা একইভাবে ফ্লোরে বসে অশ্রু ঝরাতে ব্যস্ত। কিছু সময় অতিবাহিত হতে দিয়া দরজা খুলে ছুটে আসে আহিরার কাছে। আহিরার মাথাটা নিজের বক্ষস্থলে চেপে ধরে। আহিরা দিয়াকে জাপটে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। দিয়া কি বলে সান্ত্বনা দিবে সেই ভাষা তার জানা নেই, তাই আহিরাকে কিছু বলল না, কান্না করতে দিল। কান্না করে নিক মনটা হালকা হবে। সূর্য এখন আকাশের মধ্য গগনে দাঁড়িয়ে। এই অদৃশ্য খাড়া রোদ পৃথিবীর বুক চিরে বিষণ্ণ তাপ ছড়াচ্ছে। আলো আছে, অথচ সেই আলোতে নেই কোনো প্রাণ, আছে কেবল নিঃসহায় দহন, এক গভীর নিস্পন্দ ভার। সারা রুম অন্ধকারে আচ্ছন্ন। দিনের বেলাও কিয়ানের চোখে রক্তিম বজ্রের মতো দাউ দাউ করছে আগুন। অন্তঃকরণে জমে থাকা অজস্র দহন হঠাৎই বিস্ফোরিত হয়ে উঠেছে এক ভয়ঙ্কর ক্ষোভে। কিয়ান প্রলয়ের মতো ঝাঁপিয়ে পড়েছে টেবিলের উপর থাকা কাচের ফুলদানির উপর। এক আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটা। কাঁচ ভাঙার টকটকে শব্দ তীব্রভাবে ছড়িয়ে পড়েছে ঘরের চার কোণে। কিয়ানের নিঃশ্বাস ওঠানামা করছে এক উন্মত্ত তালে। বুকের মধ্যে এক আগ্নেয়গিরির উত্তাপ। কিয়ানকে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে তার উপর ঝুলে আছে এক উত্তপ্ত নিদয় অগ্নিগোলক। সামনে থেকে চেয়ারটাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে সে। লোহার গায়ে লাগতেই ঠন করে প্রতিধ্বনি উঠল। তার মুঠি আঘাতানে কাছে টেবিলের কোণে চামড়া ফেটে রক্ত বেরোতে থাকে, কিন্তু সেটার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। কিয়ানকে এই মুহূর্তে হিংস্র পশুর মতো সে একের পর এক আক্রমণ করছে নিজের চারিপাশে সবকিছুকে। আজকে চৌধুরী বাড়িতে ফিরেছে সে, আর এখানে আসার পর থেকে ঘরের উপর সকল রাগ ঝাড়তে ব্যস্ত সে। রাহিলা চৌধুরী ভাঙচুরের শব্দ পেয়ে ছুটে আসে কিয়ানের ঘরের সামনে। বাহির থেকে অনেক কয়েকবার কিয়ানকে ডাক দিয়েছে, কিন্তু ভেতর থেকে শব্দ ছাড়া আর কোনো শব্দ তার কর্ণকুহরে প্রবেশ করেনি।
রাহিলা চৌধুরীর এখন বেশ ভয় লাগছে। কতদিন পর ছেলেটা বাড়িতে ফিরেছে, আর ফিরে এমন ভাঙচুর করছে। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেটাতে কিয়ান ভীষণ রকমের রেগে গিয়েছে। রাহিলা চৌধুরী আবারও দরজা ঠকঠকিয়ে চিন্তিত গলায় বলে ওঠে, বাবা, দয়া করে দরজাটা খোল। মাকে বল কি হয়েছে, এমন করছিস কেন? আরো বেশ কয়েকবার ডাক দিলেন তিনি কিয়ানকে। 10 মিনিট পেরোতে ভিতর থেকে কিয়ান দরজা খোলা মাত্রই রাহিলা চৌধুরী তাড়াহুড়ো করে ভিতরে প্রবেশ মাত্রই রুমের এমন বেহাল দশা দেখে চমকে ওঠেন। রুমের একটা জিনিসও আস্ত নেই। কিয়ানের রাগের বশবর্তী হয়ে সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। রাহেলা চৌধুরী আস্তে করে কিয়ানের কাছে এগিয়ে যান। কিয়ান এক সাইডে বসে আছে। রাহেলা চৌধুরী নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে তোর বাবা, আমাকে বল, এমন করছিস কেন? কিয়ান মায়ের স্পর্শ পেয়ে ছোট বাচ্চার মতো রাহেলা চৌধুরীর কোমর আঁকড়ে ধরে বাচ্চাদের মতো অসহায় কণ্ঠে বলতে থাকে, মা, ওই বিমানটা বেঁচে আছে মা, ও বেঁচে আছে। আমার একটা মেয়ে আছে, সেটা আমি এখন জানতে পারি মা। আমি বাবা হয়েছে, অথচ আমি জানি না। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে মা? কিয়ানের কথা শুনে রাহেলা বেগম বেশ অবাক হন। বেঈমান বলতে তো কিয়ান আহিরাকে বোঝায়, মানে আহিরা বেঁচে আছে, কিন্তু এটা কি করে সম্ভব? আর মেয়ে? রাহিলা চৌধুরী বুঝলেন না, তাই তিনি ছেলের মাথায় আবারও হাত বুলিয়ে নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার সোনা ছেলের, মাকে বল সব। কিয়ান রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, মাও বেঁচে আছে, আমার একটা মেয়েও আছে জানো, একদম আমার মতো। রাহেলা চৌধুরী অবাক হয়ে কিয়ানের কথাগুলো শুনছে। তার মানে আহিরা বেঁচে আছে। কি আর আহিরার যদি বাচ্চা থাকে তাহলে তাদেরকে কেন জানায়নি? আহিরা কিভাবে এত বড় একটা কথা লুকিয়ে রাখতে পারলো তাদের কাছ থেকে? কিয়ানকে অনেক বিধ্বস্ত দেখা যাচ্ছে। রাহেলা চৌধুরী নিজের ছেলের উপর প্রচন্ড মায়া হলো। নিজের কি হাল করে ফেলেছে ছেলেটা। মা হয়ে ছেলের এমন করুণ অবস্থা দেখাটা তার জন্য বেশ কষ্টসাধ্য। নিজের ছেলেকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য রিয়াকে বউ বানিয়ে বাড়িতে ঠিকিয়ে আনলো, কিন্তু ছেলেটার সুখ আর ফিরিয়ে দিতে পারলো না। রাহেলা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমাকে দেখাবি আমার দাদু ভাইকে? আর আহিরা কেমন আছে? এত বড় কথা কিভাবে লুকাতে পারলো আমাদের থেকে? এটাও একদমই ঠিক করেনি। কিয়ানের আবারও ভাঙা কণ্ঠে বলে ওঠে, মা, আমি কি বাবা হওয়ার যোগ্য না? কিয়ানের এমন কথা শুনে রাহেলা চৌধুরী বলে, এমনটা বলছিস কেন? অবশ্যই তুই তুই বাবা হওয়ার যোগ্য। রাহেলা চৌধুরী দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। তার ছেলে যে আহিরাকে হারিয়ে ফেলার ভয়ে বাচ্চা নিতে চাইতো না এটাও সে জানতো, কিন্তু একটা সংসারে বাচ্চার অবদান অনেক, তাই সে নিজে আহিরাকে বলেছিল কিয়ানকে না জানিয়ে বাচ্চা নিতে। কিয়ান যে রাত্রেবেলা আহিরার যে দুধ খাওয়ায় সেখানে জন্ম নিয়ন্ত্রণের পিল থাকতো সেটা জানতো, তাই তো সে নিজে আহিরাকে দুধ খেতে বারণ করে দিয়েছিল। একের পর এক ঝড় এসে তার ছেলের সংসারটা তছনছ করে দিল। সবচেয়ে বড় কথা, আহিরা বেঁচে আছে, অথচ তারা সকলেই জানে আহিরা বেঁচে নেই। আহিরার উপস্থিতিতে আবারও তার ছেলেকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছে। সেটা সে খুব ভালো করে বুঝতে পারছেন। নিজের চোখে সবকিছু সে ঘুরতে দেখেছে। আহিরার মৃত্যু কিয়ানকে কতখানি নাড়িয়ে তুলেছিল। ধরনীর বুকে নবদিনের সূচনা হয়েছে। চারিদিকে ঝলমল করে ওঠে নতুন দিনের। পক্ষীরাজরা তাদের নির থেকে বের হয়ে প্রতিদিনের মতো আকাশে ডানা মেলেছে। আহিরা খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। পাশে কিয়ারা গভীর তন্দ্রায় মগ্ন। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। আহিরা তার জীবন নিয়ে বেশ ক্লান্ত। এইসব আর তার সহ্য হচ্ছে না। কালকের ঘটনা আহিরাকে ভেতর থেকে নাড়িয়ে তুলেছে। এই ভেবে কিয়ান আবারও আসবে আর তার কাছ থেকে কিয়ারাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এটা সে কি করে সহ্য করবে? লোকটা কেন তাকে বুঝতে চায় না? দিয়াও আহিরার উপর অভিমান করে আছে এতদিন ধরে, এত কিছু লুকানোর কারণে। আহিরা ক্লান্ত এই জীবন নিয়ে। মিথ্যের কাছে সত্য আজ হেরে গিয়েছে। আহিরা আস্তে করে বসা থেকে উঠে পড়ে। কোমর অবধি খোলা চুলগুলো বাতাসের দোলনায় হালকা হালকা নড়ে উঠছে। এই শহর থেকে সে চলে যাবে, থাকবে না সেই শহরে। যতক্ষণ এই শহরে আছে ততক্ষণ সে নেত্রজোড়া শান্তিতে বুঝতে পারবে না। সারাক্ষণ এটাই মনে ঘুরঘুর করবে, কিয়ান কখন আবার কিয়ারাকে নিতে চলে আসবে। বারান্দার গ্রিল ধরে বাহিরের দিকে শান্ত চোখে তাকিয়ে রয় আহিরা। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎই দরজায় কলিং বেল বাজে। আহিরা কলিং বেলের শব্দ শুনে কেঁপে ওঠে। আবারও কিয়ান এসেছে। যদি কিয়ান হয় তাহলে সে কিছুতে দরজা খুলবে না, কিন্তু যখন দেখলো মাত্র একবারই কলিং বেল বাজিয়েছে, আহিরার মন কিছুটা শান্ত হলো। কারণ এটা যদি কিয়ান হতো এতক্ষণ কলিং বেল বাজাতে বাজাতে পাগল বানিয়ে ফেলতো। তারপরও আহিরা ভয়ে ভয়ে গায়ে ওড়না জড়িয়ে দরজা খোলার জন্য রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে যায়। ভয়ে ভয়ে এগিয়ে দরজা খুলতেই সাত সকালে কিয়ানের মুখশ্রী দেখতে পায়। লোকটার চোখে মুখে এখনো ঘুম লেপ্টে আছে। চোখ জোড়া দেখে মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছে। অসম্ভব রকমের লাল হয়ে আছে, তার উপর মাথার চুলগুলো উস্কো খুস্কো। আহিরা তাড়াহুড়ো করে দরজা লাগাতে গেলে একইভাবে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা হয়তো নেশা করে এসেছে, কেমন ঢুলে ঢুলে হাঁটছে।
কিয়ান কাছে আসতে তার গা থেকে ড্রিঙ্কসের তীব্র গন্ধ আহিরার নাকে আসতে আহিরা হাত দিয়ে নাক চেপে ধরে। খুব ভালো করে বুঝতে পারলো লোকটা ড্রিঙ্ক করে এখানে এসেছে। আহিরা পিছাতে নিলে হঠাৎ কিয়ান শক্ত হাতে আহিরার কোমর আঁকড়ে ধরে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। কিয়ানের ঘন উষ্ণ নিঃশ্বাস আহিরার মুখশ্রীর উপর আছড়ে পড়ছে। কম্পিত গলায় কিয়ান বলে ওঠে, তুই আমার হয়ে থাকলে না কেন? তুই জানিস তুই আমাকে কতটা পড়াস, রোজ পড়াস। কি মজা পেলে আমাকে এভাবে পড়িয়ে? আহিরার চোখ জোড়া ছলছল করে ওঠে, কান্না পাচ্ছে ভীষণ। সে তো আজও কিয়ানেরই আছে, শুধু কিয়ানই তার নেই। কিয়ান এখন অন্য কারো স্বামী, এটা কি করে মেনে নিবে সে? তার তো কিয়ানের থেকেও দ্বিগুণ কষ্ট হচ্ছে। কোনো মেয়ে নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবে না। কিয়ানের বলিষ্ঠ দেহটা সম্পূর্ণ আহিরার উপর ছেড়ে দিয়েছে। আহিরা পিছিয়ে যেতে নিলে কোনো রকমে দেয়ালে হাতের সাহায্যে কিয়ানকে নিয়ে দাঁড়িয়ে রয়। আহিরা বুঝতে পারলো কিয়ান ঘুমিয়ে পড়েছে এইভাবে। এখন কি করবে সে? লোকটাকে এইভাবে ফেলেও রাখতে পারবে না সে। দিয়া যদি দেখে কিয়ান আবারও এসেছে, তাহলে মেয়েটা আবার কি করে বসবে আল্লাহ মালুম। আহিরা কিয়ানকে নিয়ে কোনো রকমের ভেতরে নিয়ে এসে আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। তাদের ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটটাতে হয়তো নতুন ভাড়াটিয়া এসেছে, বাসার জিনিসপত্র নিয়ে আসছে। আহিরা কোনো রকমে কিয়ানকে নিয়ে নিজের রুমে চলে আসে। কিয়ানকে আনতে আনতে হাঁপিয়ে উঠেছে সে। লোকটা অনেকখানি শুকিয়ে গেছে, কিন্তু দেহের উচ্চতার আর হাড়ের ভারের কারণে এত ওজন লাগছে। আহিরা কিয়ানকে আস্তে করে কিয়ারার পাশে শুইয়ে দেয়। আহিরা নিদ্রায় মগ্ন কিয়ান আর কিয়ারাকে পাশাপাশি দেখে তার অন্তঃকরণে প্রশান্তির ছায়া বয়ে যায়। এমনটাই তো সে চেয়েছিল। এটা সে চাইলেও অর্থ দিয়ে কিনতে পারবে না। খুব করে চাইতো নবদিনের সূত্রপাত করবে এমন একটা দৃশ্য দ্বারা। এটা হলে কি খুব বেশি ক্ষতি হতো? আহিরার নেত্রকোনা দিয়ে অশ্রুফোঁটা গড়িয়ে পড়ল টুপ করে। আখি পল্লব সে চাইলেও বন্ধ করতে পারছে না। বারবার মনে হচ্ছে সে পলক ফেললেই সামনে থাকা দৃশ্যটা অদৃশ্য হয়ে যাবে। আহিরার মন পুড়ছে প্রতিনিয়তই পড়ে। এই যন্ত্রণা থেকে মৃত্যু ছাড়া মুক্তি মিলবে না। আহিরা চেয়ে রয় বেশ কিছু সময় নিয়ে। এরপর আস্তে করে সেখান থেকে সরে ওয়াশরুমে ছুটে চলে যায়। দরজা বন্ধ করে দিয়ে আহিরা ফুপিয়ে কেঁদে উঠল। এই দহন যেন কমাবার নয়। কি করবে সে? কোথায় পালাবে কিয়ানের থেকে? এখন তো মানুষটা জেনে গেছে কিয়ারা তারই সন্তান। আহিরা সবচেয়ে বেশি কষ্ট হলো নিজের মেয়েটার জন্য। জন্মের পর থেকে বাবা নামক মানুষটা কেমন হয় সেটা জানে না, আর না জানে এটা বাবার ভালোবাসা কেমন হয়। কিয়ারা পাপা পাপা করে, কিন্তু সে পাপাকে এনে দিতে পারে না। পাপা জিনিসটা খুব বেশি মূল্যবান নয়, কিন্তু তার কাছে সেটা এনে দেওয়ার মতো ক্ষমতা তার কাছে নেই। সেই অধিকারও তার কাছে নেই যে সে কিয়ারার কাছে এনে দিবে। সূর্য তার প্রখর উত্তাপে অর্ধাকাশ জুড়ে ছড়িয়ে দিয়েছে তার জ্যোতির্ময় তীর্যক আলো। দিগন্ত জোড়া বিবর্ণ মায়াবী আলো নেমে এসেছে ধারালো তালোয়ারের ন্যায়, যেন প্রতিটা রশ্মি নির্বাক প্রতিশোধের খাড়া হাতে উন্মুক্ত উন্মেষে বিদ্ধ করছে নগরের ঘুমিয়ে থাকা হৃৎপিণ্ড। দুপুরের আকাশ রং হারানো নীলের অন্তরালে লুকিয়ে রেখেছে ভারী কোনো দুরাশঙ্কা, যেন নির্দয় সূর্য দেখিয়ে দিচ্ছে তার সাম্রাজ্যের নির্মম সার্বভৌম ক্ষমতা। মুখের উপর কারো নরম হাতের ছোঁয়া পেতে কিয়ানের ভ্রুযুগল নিদ্রার মাঝে কুঁচকে ওঠে। দুর্বলতা সারা শরীরকে ঘিরে ধরেছে, যার ফলে নেত্রদ্বয় মেলে তাকাতেও বেশ বেগ পেতে হচ্ছে তার। কিছু সময় অতিবাহিত হতেই সারা মুখশ্রীতে নরম হাতের স্পর্শটা আরও তীব্র হতে থাকে। নাকের মধ্যে অতি পরিচিত এক মেয়েলি সুবাস ভেসে আসছে, তাই কিয়ান চট করে নেত্রদ্বয় মেলে তাকাতে নিজের সামনে কিয়ারাকে দেখতে পায়। এতক্ষণ ধরে কিয়ানের মুখশ্রীতে হাত বুলাচ্ছিল মনের আনন্দে। কিয়ানকে জাগ্রত হতে দেখে কিয়ারা কিছুটা ভয় পেয়ে যায়। এতক্ষণ ধরে খিলখিল করে হাসতে থাকা হাসিটা বিলীন হয়ে গিয়েছে। কিয়ান বুঝতে পারল সে জেগে যাওয়ার কারণে কিয়ারা থেমে গেছে। আবারও আগের মতো নেত্রদ্বয় বন্ধ করে নেয়। সে বুঝতে পারল না সে এখানে এলো কি করে। তার মানে সে এতক্ষণ ধরে আহিরার বাসায় ঘুমিয়েছিল। কথাটা ভাবতেই কিয়ান নেত্র মেরে তাকায়। কিয়ারা হাসি হাসি মুখে কিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। কিয়ান হাত বাড়িয়ে কিয়ারাকে নিজের সাথে মিশিয়ে নেয়। কিয়ারা কি বুঝলো কে জানে, সে খিলখিল করে হেসে ওঠে। সেই হাসিতে মেতে উঠেছে চার দেয়াল। কিয়ানের অশান্ত মনটা শান্ত হয়ে উঠল। কিয়ারা হাসছে বলেই তার এত শান্তি অনুভব হচ্ছে। বাবা হওয়ার অনুভূতিটা কি এমনই? কিয়ান চোখ বুলিয়ে সারা রুমে কিছু একটা খোঁজার চেষ্টা করলো, তবে তেমন কিছুই না পেয়ে কিয়ানের ভ্রুযুগল কুঁচকে এলো। আহিরা আর তার স্বামী কোথায়? না থাকলেও রুমটা দেখে বোঝার উপায় নেই এখানে একটা পুরুষও থাকে। কিয়ারা ললাটে চুমু এঁকে দিয়ে আদুরে কণ্ঠস্বরে বলে, আমার মেয়ে এত খুশি কেন? কিয়ারার হাসি থামিয়ে বলে ওঠে, অস্পষ্ট স্বরে বলে ওঠে, তোমার মুখ তোমার মুখে আমি এতে দিয়েছি। কিয়ারার অস্পষ্ট কথাগুলো বুঝতে কষ্ট হলো বটে, তবে কিছু সময় নিয়ে বুঝতে পারলো আসলে কিয়ারা কি বলেছে। তার কেন জানি একটু রাগ লাগলো না। যদি এটা অন্য কেউ করতো তাহলে হয়তো সে রাগে ফেপে উঠতো এতক্ষণে। কিয়ারার হাতেও রং লেগে আছে। কিয়ান আহিরাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও আহিরাকে দেখতে পেল না। কিয়ান উঠে বসে কিয়ারাকে নিজের কোলের উপর বসিয়ে দিয়ে কিয়ারার গালে চুমু দিয়ে বলে, তুমি জানো আমি তোমার কে হই?
কিয়ারা কিয়ানের কথা শুনে মাথা নাড়িয়ে না জানায়। কিয়ান সেটা দেখে নিঃশব্দে হেসে ওঠে আর ওষ্ঠদ্বয়ের কোণে হাসি ঝুলিয়ে রেখেই বলে, আমি তোমার পাপা। পাপা তোমার কাছে এসে গেছে, আর কোথাও যাব না পাপা। কিয়ানের কথা শুনে ছোট্ট কিয়ারা অত কিছু বুঝলো না, শুধু এটাই বুঝলো সামনে থাকা ব্যক্তিটি তার পাপা, আর সে তার পাপাকে পেয়ে গেছে। তার পাপা তার কাছে চলে এসেছে। কিয়ারা উৎফুল্লতার সাথে শব্দ করে বলে ওঠে, ইয়ে পাপা এসে গেছে, পাপা এসে গেছে। কিয়ারার পাপাকে এতগুলা ভালো পাতি। কিয়ারার হাসি মাখা মুখখানা দেখে কিয়ানের প্রাণটা ভরে ওঠে। অন্তঃকরণে এত শান্তি বয়ে যাচ্ছে কেন, সে বোঝাতে পারবে না তার অনুভূতিটা কেমন। কিয়ারার মুখ থেকে পাপা ডাক শুনে কিয়ানের মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। সে কিয়ারার দিকে তাকিয়ে বলে ওঠে, আরেকবার বলবে প্রিন্সেস, আরেকবার পাপা ডাকো। কিয়ারা খুশি মনে বলতে থাকে, পাপা 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 আমার পাপা পাপা। কিয়ানের নেত্রকোনায় নিজের অজান্তে অশ্রু চলে এসেছে, চিকচিক করছে অশ্রু। এই অনুভূতি সে কি করে বোঝাবে? এদিকে আহিরা এতক্ষণ রুমের দরজার সামনে দাঁড়িয়ে কিয়ান আর কিয়ারা সবকিছু দেখছিল। মন তো চাইছিল কিয়ানকে আটকাতে, কিয়ারাকে এটা বলা থেকে সে যে কিয়ারার পাপা, কিন্তু বাবা মেয়ের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে সে পারল না করতে এমনটা। মনে হচ্ছিল এমনটা করলে বড্ড পাপ হয়ে যেত। আহিরা এবার হুট করে ভিতরে প্রবেশ করে আর আস্তে করে কিয়ানের সামনে গিয়ে হুক করে কিয়ানের কোলের উপর থেকে কিয়ারাকে নিজের কাছে নিয়ে শক্ত গলায় বলে, অনেকক্ষণ হয়েছে, এবার আমার বাসা থেকে বের হন। কিয়ান বসা থেকে দাঁড়িয়ে পড়ে। ঘুমের রেশ এখনো চোখে মুখে লেপ্টে রয়েছে। আহিরার হাসি পাচ্ছে বেশ। কিয়ানের মুখের এমন অবস্থা দেখে খুব ভালো করে বুঝলো এটা কিয়ারার কাজ, কারণ কিয়ারার হাতসহ জামাতেও রং লাগিয়ে যাতে অবস্থা করেছে। নিশ্চয়ই পাকনামি করে বের করে এই কাজ করেছে। কিছু সময়ের জন্য একা রেখে গিয়েছিল, আর এর মধ্যে কিয়ারার কাম সারা শেষ। কিয়ান হুট করে আহিরার কোল থেকে কিয়ানকে নিজের কোলে নিতে রুমের বাহিরে যেতে যেতে গম্ভীর কণ্ঠস্বরে বলে, ওকে, যাচ্ছে। কিয়ারাকে নিয়ে যেতে দেখে আহিরা ছুটে কিয়ানের পিছনে। ভয়ে কান্না চলে আসলো। লোকটা কি এখন কিয়ারাকে নিয়ে যেতে চাইছে? তাহলে সেটা কিছুতেই হতে দিবে না। আহিরা কিয়ানের পেছনে গিয়ে ভেজা গলায় বলে, আমার মেয়েকে নিবেন না, আমাকে আমার মেয়ে ফিরিয়ে দিন। কিয়ান যে কিছুই শুনলো না। দরজা খুলতেই আহিরা এবার সত্যি সত্যি কান্না করে বসে আর আহাজারি করতে থাকে। বারবার বলছে কিয়ারাকে দিয়ে দিতে। আহিরা ভাবলো এই বুঝি কিয়ান চলে যাবে। তাকে অবাক করে দিয়ে কিয়ান কিয়ারাকে নিয়ে সোজা সামনের ফ্ল্যাটটাতে ঢুকে পড়ে। আহিরা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রয়। কিয়ান আহিরার কান্না মিশ্রিত মুখশ্রীর দিকে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলে, আমার মেয়ে এখন আমার সাথেই থাকবে। যদি না আমি আমার মেয়েকে আমার কাছে পুরোপুরিভাবে না নিচ্ছে, দরকার পড়লে ডেকে নেব। বলেই দরজাটা বন্ধ করে দেয়। আর আহিরা শুধু তাকিয়ে রয়। তার মানে এখানে কিয়ান এসে উঠেছে। তার মানে এখন থেকে রোজ রোজ কিয়ানকে চোখের সামনে দেখতে হবে তাকে। আহিরা কি করবে কিছুই বুঝতে পারছে না। কিয়ান ধীরে ধীরে সব দিক দিয়ে তাকে ঘিরে ধরছে। আকাশ জুড়ে কালো ছায়ায় ঢেকে গেছে আরো ঘণ্টাখানিক আগেই। নেই কোনো পাকপক্ষী, বাহিরে শিরশির করে বাতাস বইছে। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। কিয়ান তার কোলের উপর ল্যাপটপে কাজ করছে আর কিছুক্ষণ পর পর ধোয়া ওঠা কফিতে চুমুক বসাচ্ছে। রাজীব তার সামনেই বসে আছে, তবে কিয়ান নিজের কাজের মধ্যে এতটাই মগ্ন যে মনে হচ্ছে সে ছাড়া এই মুহূর্তে কেউ এখানে উপস্থিত নেই। রাজীব বেশ বিরক্ত হলো কিয়ানের উপর। ছেলেটা তার কোনো কথাই শুনতে চাচ্ছে না। রাজীব নীরবতা ভাঙার জন্য গলা খাঁকড়িয়ে বলে ওঠে, কিয়ান শোন, আমি বলে কি তুই কিছু খেয়াল করেছিস? কিয়ান তারপরও কোনো জবাব দিল না। তাই রাজীব আবারও নিচ থেকে বলে উঠল, শোন, তোর কি মনে হয় না এইসবের পিছনে রিয়া আছে? দেখ, আহিরা যদি তোর সাথে চিট করেই থাকে তাহলে ওর হাজবেন্ড বা প্রেমিক কোথায়? নাদিম কোথায় কিয়ান? আর খুন ওই রেগে তোর বিশ্বাস ও করেছে। এতটুকু বিশ্বাস কি ওর ওপর তোর ছিল না? তুই তো ওকে ভালোবাসিস, তাহলে নিজের ভালোবাসার ওপর তো বিশ্বাস এত তুচ্ছ হয় কি করে? আরও একবার ভেবে দেখিস। আমি সবকিছুর সাথে রিয়ারই কানেকশন পাই। সবকিছু আগে থেকে জানে কি করে বলতো? রাজীবের কথা শুনে কিয়ান রাজীবের দিকে চোখে তাকায়। রিয়ার নামটা শুনলেই তার বিরক্তিতে মেজাজ খারাপ হয়। সে কথা বলতে চাইছে না এসব ব্যাপার নিয়ে। এইসব কথা শুনলে অতীতের পুরনো ক্ষতটা তাজা হয়ে ওঠে আর ভীষণ রকমের প্যারা দেয়। কিয়ান রাজীবের দিকে তাকিয়ে কাটকাট গলায় বলে, খুনের বিষয়টা আমি নিজেও মানি না। যখন ওইসব হয়েছিল তখন আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার উপর সবকিছু দেখে ক্ষণিকের জন্য ওটা মনে হয়েছিল, কিন্তু ওর সাথে অন্য কাউকে মেনে নেওয়াটা ছিল আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক। সেদিনের পর থেকে নিজের মধ্যে আমি কুমড়ে কুমড়ে মরছিলাম। বারবার এটাই মনে হয়েছে আমি স্বামী হয়ে নিজের অর্ধাঙ্গিনীকে আগলে রাখতে পারিনি। যখন নিজের চোখের সামনে ওকে অন্য কারো বক্ষপটে লেপ্টে থাকতে দেখেছিলাম, তখন আমার ভেতর কি চলছিল? ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছিলাম আমি। তারপর একের পর এক ওর সাথে একাধিক পুরুষের সাথে অন্তরঙ্গ মুহূর্ত। বাদ দে, খুন করনি মানলাম, কিন্তু বাকিগুলো
বাকিগুলো আমার সচক্ষে দেখেছে। ওটা কি করে বলি? রাজীব বুঝলো কিয়ানের ভেতরের অবস্থাটা। পাশে থেকে দেখেছে আহিরার প্রতি তীব্র ভালোবাসা। ঘৃণার মাঝেও আহিরার জন্য এক বিন্দু ভালোবাসা কমেনি। কিয়ান এখন যা করছে সব তীব্র রাগ থেকে। ভেতরে ভেতরে নিজেও সে ঠিক নেই। যতই উপর দিয়ে দেখাক না কেন, আহিরার উপস্থিতি বা অনুপস্থিতিতে কিছুই যায় আসে না। রাজীব কিয়ানের দিকে তাকিয়ে বলে, তুই একটা কথা ভুল জানিস, নাদিম কোনো দিন আহিরাকে ভালোবাসেনি। ও ভালোবাসে রিয়াকে, এমনকি রিয়ার জন্য সব করতে পারে। তাহলে এটা কেন বুঝতে পারছি না এইসবের পেছনে রিয়ার কেন হাত নেই? সব কিছু গিয়ে সেই রিয়ার কাছেই ঠেকে। মনে আছে রিকের কথা? রিয়ার কথাতেই ও আহিরার সাথে অমন জঘন্য কাজ করতে গিয়েছিল। এখন বলবে আমি কিভাবে জানি? তাহলে শোন, রিকের ঘটনা শেষ হওয়ার পর একদিন রিক আর রিয়াকে একটা ক্যাফেতে দেখেছিলাম। সামনের টেবিলে যে আমরা ছিলাম সেটা জানতো না। তখনই ওরা ওই বিষয় নিয়ে কথা বলছিল। সেখান থেকেই জানি। ভেবেছিলাম কথাটা জানাবো, কিন্তু জানলে তুই যে নতুন করে ঝামেলা শুরু করবি তাই বলিনি। আর তার কয়েকদিন পর রিকো দেশ ছেড়ে নিজের জায়গায় চলে গিয়েছিল, তাই বাদ দিয়েছিলাম ব্যাপারটা। কিন্তু এখন ব্যাপারটা বাদ রাখলাম না। তুই ভাব, রিয়া এখনো কতটা পাগল তোর জন্য। আর এই পাগলামি থেকে ওই রকম জঘন্য কাজ করতে পারলে এটাও করতে পারে। আর যে তোর উপর রেপের মতো অপবাদ দিয়ে বিয়ে করতে পারে, সে খুনও করতে পারে। বাকিটা তুই ভেবে দেখ। তোকে আমি বারবার এটাই বলার চেষ্টা করি, কিন্তু তুই একটা বারের জন্য আমার কথা শুনিসনি। আহিরা যদি বেঈমান হয় তাহলে এখনো একা কেন? কেন নতুন করে জীবন শুরু করেনি? তোর বাচ্চার মা হয়ে আছে কেন? সব কিছুর আবেগ দিয়ে ভাবা বন্ধ কর, বিবেক দিয়েও ভাব একটু। দেখবি আমি যেমন বুঝতে পারছি সব কিছু একটা আছে, তুই বুঝতে পারবি। রাজীবের কথা শেষ হতে কিয়ান জ্বলে ওঠে রিকের ব্যাপারটা শোনার পর। সত্যি যদি রিয়া এইটাও করে থাকে, এই মেয়েকে সে কিছুতেই ছাড়বে না। কিন্তু এই মুহূর্তে তার রাগটা গিয়ে পড়ল রাজীবের উপর। এত বড় একটা কথা রাজীব তাকে সেই সময় জানায়নি কেন? সত্যি এবার সে কিছুটা ভাবনায় পড়ল। আহিরা কি সত্যি অন্য কারো? ভাবতে পারল না। বুকটা জ্বালাপোড়া করে উঠল। ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ছাদের রেলিংয়ের উপর রিয়া। একটু পিছালে এখান থেকে পড়ে গেলে মৃত্যু অনিবার্য। তবে এই মুহূর্তে তাকে এটা ভাবাচ্ছে না। বাতাসের দাপটে রিয়া চুলগুলো অবাধ্যভাবে উঠছে, নেত্রজোড়ায় অশ্রু ছড়াছড়ি। কিয়ান জেনে গেছে আহিরা বেঁচে আছে, এটা সে কি করে মেনে নিবে? চৌধুরী বাড়িতে আসার পর রাহেলা চৌধুরীর কাছ থেকে এই খবরটা পাওয়া মাত্রই রিয়ার ভেতর তাণ্ডব শুরু হয়েছে। তার চেয়ে বেশি অবাক হয়েছে যখন শুনল কিয়ান নিজের মেয়ের কাছে থাকার জন্য আহিরার বাসার সাথেই নিজেও সেখানে থাকার জন্য চলে গেছে। এর মানে কিয়ান আর আহিরার মাঝে ধীরে ধীরে সব ঠিক হবে। তাদের জন্য না হলেও বাচ্চার জন্য যে এমনটা হতে পারে, সে কি করবে এবার? কি করবে কিয়ানকে নিজের কাছে বেঁধে রাখতে? মানসিক অবস্থা তার ভালো না, কখন কি করে বসবে নিজেও জানে না। তাই তো এখন কিয়ানকে হারিয়ে ফেলার ভয়ে নিজের প্রাণ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তবে সাহস পাচ্ছে না কিছু করার। কিয়ান তার নয়, তার ছিল না, আর না কোনোদিনও তার হবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। আর না কোনোদিনও পারবে মানতে। রিয়ার মাথা খারাপ হয়ে গেছে। যদিও এখন আহিরা তার সামনে থাকতো তাহলে সে এখন এই গলা টিপে মেরে ফেলতো। আহিরাকে সে মেরে ফেলবে, সাথে এই বাচ্চাটাকেও। রিয়া রেলিংয়ের উপর থেকে নেমে পড়ে। নিচে ফোন রয়েছে, সেটা তাড়াতাড়ি করে তুলে নিয়ে কাউকে কল লাগায়। কলটা ধরতেই সে বলতে থাকে, যে মেয়েটার খোঁজ করতে বলেছিলাম ওই মেয়েটাকে মারতে হবে। এর জন্য যত টাকা দরকার আমি দিব, তবু ওকে মেরে ফেলতে হবে। এমনভাবে মারবে যাতে বেঁচে থাকার কোনো সময়ই না পাই। তবে সব কিছু এমনভাবে করবে যাতে মনে হয় এটা একটা দুর্ঘটনা মাত্র। ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, খালি টাকাটা সময় মতো পাইলেই হবে। কবে মারতে হইব সেটা খালি কইবেন। কত টাকা লাগবে আমাকে বল, আমি বলে দিব কবে করবি। কিন্তু আমার কাজ ঠিক মতো হওয়া চাই, না হলে কোনো টাকাই দিব না। আরে ম্যাডাম, এইসব করতেছি 10 বছর হইল, আপনি চিন্তা করেন না, সব হইয়া যাইব। মনে থাকে যেন। কথা শেষ হতে রিয়া উঠে পড়ে। এখান থেকে সোজা কিয়ানের বাসায় যাবে। কতদিন হয় মানুষটাকে দেখে না, আর এখনই যেতে হবে। তার অধিকার দেখাতে হবে তো আহিরাকে। কিয়ান এখনও তার স্বামী, সে ওখানেই থাকবে, সেটা যে করেই হোক। তার জানা আছে কিয়ান কোনোভাবেই তাকে সেখানে রাখবে না, কিন্তু তাও সে যাবে। রাতের কালো চাদর সরে গিয়ে ধরণীর বুকে জল করছে উষ্ণ আলো। আকাশটা অন্য দিনের তুলনায় অধিক স্বচ্ছ আর স্নিগ্ধ লাগছে। পাখিদের আনাগোনা বেড়ে চলেছে আকাশে।
নিজেদের মতো পাখনা মেলে উড়ে বেড়াচ্ছে নির্দেশে। রাস্তায় দু একটা পথচারীর দেখা মিলছে। কিয়ান টলমলে পায়ে নিজের ফ্ল্যাটে প্রবেশ মাত্রই চারদিকে দৃষ্টি বুলাতেই সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা পায়। এখানে সে ছাড়া কেউ নেই। চট্টগ্রামে গিয়েছিল, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে তার দিনকাল। রাতের দিকে ঢাকা রওনা দিয়েছিল। আস্তে আস্তে রাতের আকাশ পরিষ্কার হয়ে আলো জ্বলে উঠেছে। গোটা শরীরে ক্লান্তি এসে ভর করেছে। টানা দুদিন ছুটাছুটি করতেই পার হয়েছে। ঠিকমতো ঘুম বা খাওয়া কোনোটাই হয়নি। কিয়ানের ভীষণ ইচ্ছে করলো এখনই ছুটে গিয়ে কিয়ারা নিদ্রায় মগ্ন নিষ্পাপ মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে। তবে এখন সকাল 5টা বাজে। এখন সেখানে যাওয়া বোধহয় ঠিক হবে না বলেই কিয়ান গায়ে থেকে জামা খুলতে খুলতে নিজের রুমে প্রবেশ করে সোজা ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। এই মুহূর্তে ক্লান্তিভাবটা দূর করার জন্য শাওয়ার নেওয়াটা অত্যন্ত জরুরি। ওয়াশরুম থেকে ভেজা বলিষ্ঠ শরীর নিয়ে সোজা বেডের উপর গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় কিয়ান। এই সময়টাতে সে প্রতিবারের মতোই আহিরা শূন্যতার তালে ঘিরে ধরে। প্রকৃত নাকি শূন্যস্থান পছন্দ করে না, তাই সেই শূন্যস্থানটা নাকি পূর্ণ করে দেয়। তাহলে তার শূন্যস্থানটা আজও পূর্ণতা লাভ করেনি কেন? নেত্রোদয় বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে গভীর নিদ্রার প্রস্তুতি নেয়। বহুদিন পর শরীরে তার ক্লান্তি ভাবটা এসেছে। নাহলে রাতের পর রাত যায়, তাকে কোনো প্রকার ক্লান্তি বা নিদ্রায় বশ করতে পারছে না। বছরগুলো তো তার এইভাবেই কেটেছে। আহিরা কিয়ারাকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে দরজায় তালা দিয়ে সামনের ফ্ল্যাটের দিকে তাকাতেই কালকের মতো দরজায় তালাবদ্ধ অবস্থা দেখতে পায় না, যেটা দেখে আহিরা মুহূর্তে বুঝে গেল কিয়ান হয়তো আবারও এখানে এসেছে। কিয়ারা কান্না করতে করতে কিছু সময় আগেই থেমেছে। কান্নার ফলে আদুরে মুখখানি লালচে হয়ে গেছে। পাপার সাথে দেখা করবে বলে দুদিন ধরে মাথা খেয়ে ফেলেছে। খুব অল্প সময়ে কিয়ানের জায়গাটা বিস্তার করেছে কিয়ারার ছোট্ট অন্তঃকরণে। অল্প সময় মায়া লাগিয়ে হঠাৎ এভাবে উধাও হওয়ার প্রভাবটাও বেশ খারাপভাবে পড়েছে কিয়ারার উপর। জন্মের পর থেকে বাবাহীনভাবে বেড়ে ওঠা কিয়ারার মনে পাপা নামক মানুষটার আগমন বেশ আনন্দঘন। তাই হুট করে আবারও কিয়ানের অনুপস্থিতি কিয়ারাকে সামলানো মুশকিল হয়ে পড়েছে। আহিরা কয়েক মুহূর্ত কিয়ানের বাসার দরজার দিকে তাকিয়ে কিয়ারাকে নিয়ে লিফটে চড়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিয়া সবকিছু জানার পর কিয়ানের কোম্পানিতে কাজ করবে না বলে বেঁকে বসে। রিজাইন লেটার পর্যন্ত জমা দিতে গিয়েছিল দিয়া, কিন্তু আহিরা কোনোভাবে এটা করতে দেয়নি দিয়াকে। তার আর কিয়ানের মাঝখানে সমস্যার কারণে দিয়া কেন এত ভালো একটা চাকরি ছাড় দেবে? দিয়ার সাথে কিয়ানের কোনো শত্রুতাও নেই, এর জন্যে কম খড় পোড়াতে হয়নি তার। বহু কষ্টে দিয়াকে মানিয়েছে সে। কিয়ারাকে নিয়ে রিকশায় উঠে বসতে কিয়ারা আবারও ভেজা কণ্ঠে আহিরার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলে, পাপা যাব। পাপা কোথায়? পাপা, পাপা। আহিরা কিয়ারার নেত্রকোণায় আসা অশ্রুর জলগুলো নিজের হাত দ্বারা মুছে দিয়ে সেই ভেজা আঁখি পাতায় গভীরভাবে চুমু এঁকে দিয়ে প্রতিবারের মতো নরম কণ্ঠে বলে, কাঁদে না সোনা, পাপা এসে যাবে। এখন গুড গার্লের মতো কান্না বন্ধ করো। সূর্য আজকে অন্য দিনের তুলনায় অতি তেজের সাথে তার উত্তপ্ত আলোকরশ্মি ছড়িয়ে দিচ্ছে। শীতকাল কেটে ধীরে ধীরে গরম পড়া শুরু করে দিয়েছে। বাংলাদেশের শীতকালে অন্য দেশের মতো তুষারপাত হয় না, তবে এই দেশের মানুষের জন্য তাপমাত্রা পেরিয়ে গিয়ে অধিক হলে সমস্যার সৃষ্টি হবে। মানুষের তখন নতুন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হবে। আহিরা ব্যস্ত পায় স্কুলের গেট দিয়ে বের হতেই তার চক্ষুদয়ে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। স্কুলের পাশেই কলেজ, আর এখন সময়টাও ছুটির। অসংখ্য ছাত্রছাত্রীদের আনাগোনা। তবে সামনের দিকে তাকালেই দেখা যাচ্ছে উঠতি বয়সের কিশোরীতে পা দেওয়া মেয়েরা ভিড় করে আছে স্কুলের দিকে। পা দিকটায় কালো মার্সিডিজ নিয়ে দাঁড়িয়ে থাকা কিয়ানের উপর। এলোমেলো কপাল অব্দি চুলগুলো কপালের উপর পড়ে আছে, সেই সাথে রোদের তার প্রতি ফর্সা মুখশ্রীটা লালচে হয়ে আছে। তারপরও লোকটা সৌন্দর্য বিন্দুমাত্র কমেনি। এত বড় মাপের একজন মানুষ কেমন সাধারণ একটা স্কুলের সামনে এভাবে দাঁড়িয়ে থাকা নিয়ে মানুষজনের মনে নানান কৌতূহলী প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে। আহিরা বুঝলো না এই লোক এখানে কি করছে। তখনই পেছন থেকে তুর্যর সাথে কিয়ারা এসে হাজির হয়। তুর্য একইভাবে বিস্মিত হলো এই ভিড় দেখে। তার নজরে হলো দূরে দাঁড়িয়ে থাকা ফোনের ভিতর মগ্ন কিয়ানের উপর। নিমিষে সেও চিনে ফেললো কিয়ানকে, কারণ বাংলাদেশের বেশ নামকরা মানুষজনের মধ্যেই পড়ে কিয়ান। তবে তুর্যকে ফের বিস্মিত করে দিয়ে কোলে থাকা কিয়ারা কিয়ানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে হালকা স্বরে চিৎকার দিয়ে বলে ওঠে, পাপা। ফোনের মধ্যে মগ্ন থাকা কিয়ান চট করে ফোন থেকে ধ্যান সরিয়ে কিয়ারার দিকে তাকায়। এতক্ষণ ধরে এজন্যই অপেক্ষার প্রহর গুনছিল সে। কিয়ানের চোখ আটকে যায় তুর্যর পাশাপাশি দাঁড়িয়ে থাকা আহিরার দিকে। না চাইতে চোয়াল শক্ত হয়ে আসে। এর আগেও এই একই ব্যক্তির সাথে দেখেছে সে আহিরাকে। তাহলে কি এই ছেলেই আহিরার কিছু হয়? কিয়ান ধীর পায়ে এগিয়ে গেল নিজের মেয়ের কাছে। আশেপাশে থাকা অনেকেই অবাক চোখে তাকিয়ে আছে। কেউ কেউ তো এখনো বিশ্বাস করতে পারছে না কিয়ানের মেয়েও আছে। কিয়ারা ধৈর্যহারা হয়ে উঠেছে তুর্যর কোল থেকে নামার জন্য। দীর্ঘক্ষণ ধরে সে তার পাপার জন্য ওয়েট করছিল। কিয়ারা শুধু এটাই জানে কিয়ান তার পাপা, আর তার পাপাকে চায়। কিয়ান আস্তে করে কিয়ারাকে নিজের কাছে নিয়ে নেয়। কিয়ারা খুশিতে কিয়ানের গলা আঁকড়ে ধরে আধো আধো গলায় বলে, পাপা এতে গেতে, পাপা এতে গেতে।
কিয়ান কিয়ারার হাস্যোজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে রয়, শুধু তার ঘুম ভাঙে একটার দিকে। কোনো রকমে উঠে কিয়ারার সাথে দেখা করতে আসে, কিন্তু বাসায় কাউকেই পায় না। আর কিয়ানের কাছে আহিরা সবকিছুর ইনফরমেশন আছে, তাই দেরি না করে ফ্রেশ হয়ে সোজা এখানে এসে পড়েছে। আহিরা তুর্যর মনে হাজারো প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে, যেটা তার নেত্রদ্বয় দেখলে আহিরা অনুমান করতে পারল। আহিরা কি বলবে ভেবে পেল না, নির্নিমেষ তাকিয়ে রইল কিয়ান আর কিয়ারের দিকে। বাবা মেয়ে মেতে উঠেছে নিজেদের মধ্যে খুনসুটিতে। সময় বাড়ছে, তবে বাবা মেয়ের কথার ঝুড়ি শেষ হওয়ার নাম নিচ্ছে না। গত দুদিনে জমানো অভিমান তুলে ধরেছে কিয়ানের সামনে। অস্পষ্ট বাক্য, তবে সেখানে পাপার সঙ্গে মিশে আছে সীমাহীন ভালোবাসা, অপেক্ষায় মিষ্টি ফল। কিয়ানো একটু বিরক্তি বোধ করছে না, কেন জানি এই মুহূর্তে কিয়ারার মুখ থেকে ঝরা অস্পষ্ট বাক্যগুলো কিয়ানের কাছে কোনো কোকিলের সেই মধুর ধ্বনি মনে হচ্ছে। রোদের তাপে ছোট্ট কিয়ারার ফর্সা ফকফকে আদুরে মুখখানি লালচে আকার ধারণ করেছে তার বরাবরের মতো। কিয়ারা ঠিক তার বাবার মতোই, গায়ের রং থেকে শুরু করে সবকিছুতেই তার কিয়ানের ছায়া মেশালো। বলতে গেলে কিয়ারা তার বাবার থেকেও এক ধাপ বেশি ফর্সা। সচরাচর এমন ধবধবে বাচ্চা খুব কমই দেখা যায়। যারা প্রথমবার কিয়ারাকে দেখে সকলের চোখে এক বিস্মিত আকর্ষণ দীপ্তি খুঁজে পাওয়া যায়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা হওয়ার পরও ভাগ্যটা এত ফুটফুটে নয়। ভাগ্যের নির্মম পরিহাসে ভাগ্যের নির্মম পরিহাসের জন্য জন্মের পরেও বাবা নামক মানুষটার এই স্বার্থহীন ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। হয়তো ভাগ্যের নির্মমতার জন্য আজীবন এই স্বার্থহীন ভালোবাসাও পেত না। ভাগ্য কখন কোন দিকে মোড় ঘোরাবে তার কোনো নিশ্চয়তা নেই। এই নিষ্ঠুর আবারই এই পরম মমতাশীল। তবে আহিরা চাইছে না এই ক্ষণিকের সুখ, কারণ এই ক্ষণিকেরই সুখের তাড়নায় তার ছোট্ট অবুঝ মেয়েটার হৃদয় ভাঙন ঘটবে। সে তো সামলে উঠেছে, কিন্তু এই অবুঝ শিশুটা কিভাবে সামলে উঠবে? আহিরা ব্যস্ত পায়ে কিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়, হুট করে বাবা মেয়ের আনন্দঘন মুহূর্তে ব্যাঘাত ঘটিয়ে। নিষ্ঠুর মনে কিয়ানের কাছ থেকে কিয়ারাকে ছিনিয়ে নেয়। সে চায় না কিয়ারা কিয়ানের সাথে সময় কাটাক। কিয়ানের সাথে কিয়ারার সম্পর্কের মারপ্যাচ যতটা গাঢ় হবে, তেমনি এখান থেকে বেরিয়ে আসতেও কষ্ট হবে। আর নিজের মেয়ের এই করুণ পরিণতি দেখার দুঃসাধ্য তার নেই। আহিরা কিয়ানের কোনো কথার আশা না করে কোলে করে পিছনে ফিরে না তাকিয়ে সামনের দিকে হেঁটে চলেছে। পিছনে যে কিয়ানের রাগে লালিত মুখশ্রী শোভা পাচ্ছে সেটাও তার জানা। তবে নিজের মেয়ের জন্য যেটা ক্ষতিকর সেটা মা হয়ে সে কি করে হতে দেয়? যে অতীত ছুঁড়ে ফেলে এসেছিল 4 বছর আগে, সেই অতীতকে কি করে মেনে নিবে সে? অতীত সবসময় সুখময় হয় না, আর তার অতীতে সুখ দুঃখ মিলিয়ে দাঁড়িপাল্লা দিয়ে মাপলে কোনটার ভার বেশি হবে, সুখের নাকি দুঃখের? সবেমাত্র ক্লান্ত শরীরটা লুটিয়ে দিয়েছিল বিছানায় আহিরা। তার মধ্যে এর দরজায় কলিং বেলের শব্দ ভেসে আসে। অপর পাশের ব্যক্তিটাকে অনুমান করতে ইচ্ছে হলো না। আজকে ক্লান্ত শরীর নিয়ে উঠে গেল দরজা খোলার উদ্দেশ্যে। কিয়ারা গভীর নিদ্রায় আচ্ছন্ন। সারা বিকেলে খেলে সন্ধ্যার দিকে নিদ্রায় তলিয়ে গেছে। আহিরা নিজের হাতের কাজগুলো সেরে ফেলেছে। সেই ফাঁকে কাজ শেষে মাত্রই আরামের জন্য বিছানায় গা এলিয়ে দিতে নিয়েছিল। দরজা খোলা মাত্রই অপর পাশের মেয়েলি অতি সুন্দর মুখশ্রী দেখে আহিরার হৃদযন্ত্রের চলাচল কিছু সময়ের জন্য স্থগিত হলো বোধ হয়। বিশাল এক বিষণ্ণতায় ছায়া গ্রাস করে নিতে চাইছে তাকে। বাহিরে দাঁড়িয়ে থাকা হাস্যোজ্জ্বল রিয়াকে দেখে বুকের ভেতর তাজা ক্ষতগুলো আবারও জ্বালা করে উঠল। মুখ চোখ বেয়ে খুশি যেন উপচে পড়ছে। রিয়া আহিরা ক্ষতটাকে আরেকটু জোরালোভাবে ক্ষয় করার জন্য বলে ওঠে, কেমন আছো? আমার জীবনের সুখ কেড়ে নিয়ে নিশ্চয়ই বড্ড ভালো আছো, তাই না? আহিরা কি উত্তর দিবে? সে কি আসলে বড্ড ভালো আছে? ভালো থাকা কি সেটা এখনো তার মধ্যে জীবিত আছে, নাকি গভীর অতল সমুদ্রের তলে হারিয়ে গেছে? কথার উত্তর না দিতে দেখে রিয়া আবারও বলে ওঠে, ভেতরে আসতে বলবে না, নাকি দরজা থেকেই দাঁড়িয়ে দেবে? আহিরা কোনো বাক্য উচ্চারণ ছাড়াই দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। রিয়া ভেতরে প্রবেশ করে চতুর্দিকে নজর বুলিয়ে সারা বাসা এক পলকে দেখে নেয়। আহিরা আস্তে করে দরজাটা লাগিয়ে দেয়। কথা বলার ইচ্ছেটুকু তার মধ্যে নেই। রিয়া হয়তো বুঝলো ব্যাপারটা, তাই সে আবারও বলে ওঠে, কিয়ান আমাকে ছাড়া এক দ্বন্দ্ব থাকতে পারে না, তাই নিজেই চলে এলাম। বুঝতেই পারছো কিয়ানের ভালোবাসার মাত্রা কতটা গভীর হতে পারে। রিয়ার কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধল আহিরার বক্ষস্থলে। একই অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। এই বিষাক্ত শূন্যতায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আশেপাশে অক্সিজেনের প্রচুর অভাব, নাহলে শ্বাস নিতে এত কষ্ট হয়। আহিরার নেত্রদ্বয় বন্ধ করে নিয়ে কয়েক মুহূর্তের জন্য বড় বড় নিঃশ্বাস টেনে দিয়ে নিজেকে বাঁচাতে চাইল, আর সফলও হলো। রিয়া দেখলো আহিরা নিঃশব্দে ছটফটাতে। আহ, কি শান্তি! কাউকে ছটফটাতে দেখতে বুঝি এত শান্তি লাগে? হয়তো হ্যাঁ। রিয়া আবারও আহিরার দিকে তাকিয়ে বলে, ছিনিয়ে নিতে এসেছি আবারও আমার ভালোবাসাকে। লাভ কেতে? কিয়ান আর তোমার নেই, তার অস্তিত্বের কোথাও তোমার অস্তিত্ব নেই। তারপর কেন ফিরে এলে আমাদের জীবনে? আহিরা নিজের অনুভূতিগুলোকে দমিয়ে নিল। কষ্ট হচ্ছে বটে, অন্যের সামনে অশ্রু জড়িয়ে নিজেকে আর দুর্বল দেখাতে চায় না সে। আহিরা রিহার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, ছিনিয়ে? তাও আবারও আমি? কথাটা বেশ বেমানান হয়ে গেল না? আমি কোনোদিনও ছিনিয়ে নিতে শিখিনি, আর না নিয়েছি।
ছিনিয়ে নেওয়া তো আপনার কাজ, আমার নয় তো। আর ভালোবাসার প্রাপ্তিটাও কিন্তু আমিই প্রথমে লাভ করেছি, তাই সেটার উপর লোভ নেই। ছিনিয়ে নিতে হলে আরো আগেই নিয়ে নিতাম, এভাবে খোলা মাঠে রেখে দিতাম না। আমি ছাড় দিয়েছি বলেই আপনি সুযোগ পেয়েছেন। আমার ফেরা বা না ফেরা নিয়ে যদি আপনাদের সম্পর্কে সুতো আটকে থাকে, সেটা কোনোদিনও ভালোবাসা ছিল না। আপনাদের ভালোবাসা কি এই সুতোর মতোই নড়বড়ে? আহিরার কথায় কেঁপে উঠল রিয়া। এই মেয়েটা জবান ভালোই ফুটেছে সময়ের সাথে, এতগুলো কথা বলে গেল, কিন্তু রিয়া দমে যাওয়ার মতো মেয়ে নয়। গলা স্বরে রাগের রেশ রেখেই বলে ওঠে, তোমার মতো খারাপ মেয়েদের ভালোবাসার জ্ঞান মানায় না। আমার আর কিয়ানের সম্পর্ক কেমন, এটা কি এখন তোমাকে দেখাতে হবে রাতে সাক্ষী হিসেবে? রিয়া শেষের কথাগুলো শরীরে বিষের মতো বিঁধল। আহ, কি যন্ত্রণা! আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে কান্না করতে ইচ্ছে করলো, তবে কাঁদল না। সে নিজের আবেগকে নিজের কাঠিন্যের আড়ালে লুকিয়ে রেখে শান্ত গলায় বলে, আমি যে বেশ্যা নই এটা আপনাদের থেকে ভালো আর কেউ জানে না। জয়ী হতে কতটা নিচে নেমেছেন এটা হয়তো আমার থেকে আপনি খুব ভালো করেই জানেন। আর রইল সম্পর্কের কথা, দেহের ক্ষুধা কোনোদিনও মনের ক্ষুধা মেটাতে পারে না। দেহের ক্ষুধা চাইলেই নিষিদ্ধ পলিতে গিয়ে মেটানো যায়, কিন্তু মনের ক্ষুধা, সেটা মেটানোর কোনো জায়গা নেই। আপনার দেহ মনের ক্ষুধা কি মেটেছে, যে আশায় আপনার সংসার ধ্বংস করেছিলেন? রিয়া রাগে সরাসরি রিনরিন করে উঠল। এত কড়া কড়া বাক্য ছুটছে কিভাবে আহিরা? এই ভঙ্গুর মেয়েটা এতটা তেজি হলো কবে? রিয়া নিজের রাগটাকে দমন করে রাগের সাথে বলে, কিয়ানের জন্মই আমার জন্য, আমার জন্ম কিয়ানের জন্য। মাঝপথে পথের কাঁটা হিসেবে তুই ছিলি, যেটা আমি শুধু সরিয়েছি। আহিরা রিয়ার রাগে ফেপে ওঠা মুখশ্রীর দিকে তাকিয়ে আগের ন্যায় শান্ত স্বরে বলে, ভাগ্যেই জয়, ভাগ্যেই ক্ষয়। ভাগ্যে না থাকলে অনাহারে মরতে হয়। জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে। ভাগ্যের লিখন যতই নিজে লিখে নেওয়ার চেষ্টা করুন না কেন, ভাগ্যে ক্ষয় থাকলে সেই ক্ষয় হবেই। রিয়া এবার রাগে চিৎকার করে উঠে, কি বলতে চাস তুই? আমার ভাগ্যে ক্ষয় লেখা আছে? না রে, যতবারই ক্ষয় আসবে ততবারই আমি জয় লিখব। আহিরা বিচলিত হলো না, আর না দেখা দিল তার চোখে মুখে সেই প্রথম কান্নায় একদল বিষণ্ণতায় ভরা ব্যথা। শান্ত গলায় বলে, ভাগ্যের লিখনের কাছে এই জয় একদিন পরাজয় হয়েই নামে, শুধু সময়ের অপেক্ষা। এবার আসুন আমার বাসা থেকে। এখানে সুস্থ মস্তিষ্কের মানুষ বসবাস করে, তাই অসুস্থ বেশি সময় না থাকাই শ্রেয় এখানে। রিয়া রাগে হিসিস করতে করতে বলে, তোকে আমি দেখে নেব। একবার পার পেয়েছিস, কিন্তু দ্বিতীয়বার আর নয়। বলতে বলতে রিয়া আহিরার বাসা থেকে বের হয়ে যায়। আহিরা দরজা লাগিয়ে দরজা ঘেঁষে বসে পড়ে। এতক্ষণের কঠিন খোলসে আবৃত থাকলেও রিয়া যাওয়ার পর সেটা সরে গিয়ে আবারও সেই ভঙ্গুর রূপ ধারণ করেছে। কেঁদে উঠল নিঃশব্দে। আটকে থাকা উৎকৃষ্ট যন্ত্রণাগুলো অশ্রুরূপে ঝরে পড়ছে গাল বেয়ে। সে চাইলেই পারে রিয়া সত্যিটা কিয়ানের সামনে টেনে আনতে, কিন্তু তার এটা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। যে মানুষটাই আর তার নেই, তাহলে সে কার জন্য যুদ্ধ করবে? যুদ্ধের ময়দানে মানুষ নামে কিছু হাসিল করার জন্য। শত মানুষের আশা আকাঙ্ক্ষা আরো কত কিছু নিয়ে যুদ্ধের ময়দানে নামে। সে কিসের জন্য নামবে? কিসের তাড়নায় নামবে? চাইলেও এত সহজ নয় সবকিছু ভুলে নতুন করে শুরু করা। তপ্ত আকাশে বড় একখানা সূর্য তার আলোক রশ্মি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। গা ঝলসে যাওয়ার মতো এই রৌদ্রের তাপ। আহিরা কিয়ারার কাপড়সহ তার আর দিয়ার কাপড়গুলো নিয়ে দ্রুত নিচে বাসার দিকে ছুটে। এইখানে আর কিছু সময় থাকলে সে ঝলসে যাবে নিশ্চয়ই। আহিরা বাসার সামনে আসতেই কিয়ানের ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে আটকে উঠল। বাসায় কি আগুন লেগেছে? আহিরার বুক কাঁপছে অজানা ভয়ে। ঘণ্টাখানেক আগে কিয়ান জোর জবস্তি করে কিয়ারাকে নিয়ে এখানে এসেছে। আহিরা কোনো কিছু না ভেবে হন্তদন্ত হয়ে কিয়ানের ফ্ল্যাটে ছুটে। দরজাটা খোলাই ছিল, তাই কিছু করতে হয়নি। আহিরার আত্মা অবধি কেঁপে উঠছে। এইখানের কারো একটু সামান্য কিছু হলে সে ঠিক থাকতে পারবে না। তার পুরো দুনিয়াটা এইখানে আছে। আহিরা ভিতরে প্রবেশ করতে দেখতে পায় কিচেন থেকে একাধারে ধোঁয়া বের হয়ে সারা রুম পুরো ধোঁয়াটে করে দিয়েছে। কিছুই দেখা যাচ্ছে না। আহিরা অশ্রুসিক্ত নেত্রযুগল দিয়ে কিয়ান আর কিয়ারাকে খুঁজলো। না পেয়ে সে সোজা কিচেনে ছুটে গেল, নিজের কথা চিন্তা না করে। কিচেনে প্রবেশ মাত্রই দেখতে পায় চুলার উপর একটা পাতিলের ভিতরে ঢাকা খাবার পুড়ে যাচ্ছে। আর সেই পোড়াটা এতটাই বেড়ে গিয়েছে যে ধীরে ধীরে পাতিলের ভিতরেও আগুন লাগতে শুরু করেছে। তার থেকে কিছু দূরে কিয়ান বারবার সেটা নেভানোর চেষ্টা করছে। আহিরা কোনো কিছু না ভেবে চুলাটা অফ করে দিয়ে পাশে থাকা পানির জগের পানি সেই পাতিলের উপর দিতে কিছুটা বিস্ফোরণের মতো হয়ে তার হাতে ছিটকে আসে। আহিরা ব্যথায় নিজের হাত আঁকড়ে ধরে। কিয়ান দেখে ছুটে গেল আহিরার কাছে। তাকে দেখে স্বাভাবিক মনে হলো না। আহিরা আঘাত পেলেও সেটার প্রতিফলন ঘটছে কিয়ানের মাঝে। কেমন পাগল পাগল হয়ে আহিরা লালচে হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে আর বলছে, খুব জ্বালা করছে? কোথায় লেগেছে? খুব লেগেছে তাই না? আহিরা নিজের ব্যথা বলে অশ্রুসিক্ত চক্ষুদয় দিয়ে কিয়ানের বিচলিত হওয়া মুখশ্রীর দিকে তাকিয়ে রয়। তার জন্য এখনো
এই লোক বিচলিত হচ্ছে, কিন্তু কেন? কিয়ান তো তাকে ঘৃণা করে, তাহলে তার আঘাতে কিয়ানের এত জ্বালাপোড়া করছে কেন? বেশ কিছু সময় পার হতে কিয়ান নিজের হুঁশে আসে। এতক্ষণ সে কি করছিল এগুলো? নিজের ভিতরে থাকা আবেগগুলোকে এত সহজে বের হতে দিতে পারলো? কিয়ান আহিরের হাতটা ছেড়ে উঠে দাঁড়ালো আর আহিরার দিকে না তাকিয়ে কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে এনে বলে, এখান থেকে বের হয়ে এসো, হাতে মলম লাগিয়ে নাও। আহিরা কোনো রকমে নিজের কান্না দমিয়ে বলে। কিয়ারা কোথায়? পড়লো কিভাবে এসব? কিয়ান আহিরার দিকে না তাকিয়েই বলে, ভিতরে রুমে আছে কি আর, রান্না করতে গিয়ে হয়েছে। আহিরা এবার বুঝতে পারলো আসল ব্যাপারটা, কিন্তু লোকটা নিজে কেন রান্না করছে? বাসায় কি কোনো কাজের লোক নেই? রোজ সকালে তো দেখে একজন মেয়েড আসে, তাহলে এই লোক নিজে কেন রান্না করতে গিয়েছে? সে যদি সময় মতো না আসতো তাহলে তো আগুনটা ধীরে ধীরে সারা রুমে ছড়িয়ে পড়তে সময় নিত না। উঠে কিয়ানের গম্ভীর মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, রান্নার মানুষ রাখেননি? কিয়ান একইভাবে আহিরার দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে, আমাকে নিয়ে এত ভাবার সময় হলো কবে তোমার? আগে যখন আমাকে নিয়ে ভাবনি, তা এখনো ভাবার কোনো প্রয়োজন নেই। আহিরা কিয়ানের কথা শুনে কিয়ানের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে, আপনাকে নিয়ে আমার ভাবনার জগৎ বিশাল বড়। সময় ফুরায়, তবে আপনাকে ঘিরে ভাবনা শেষ হয় না আমার। আপনি যে দূরত্বের অরণ্য সৃষ্টি করেছেন, সেটা ভেঙে স্বচ্ছ কাচের দেখা আপনি পাবেন না। তবে কি জানেন, আজও আমার এই বেহায়া মনটাতে অতীতের সেই সুখময় স্মৃতির পাতা থেকে বের করে আনতে পারিনি। কিয়ান আহিরার কথা শুনে অতি তাচ্ছিল্যের সাথে বলে ওঠে, আমাকে নিয়ে এত ভাবার কারণ নতুন করে ভেঙে দেওয়ার পায়তারা করছে নাকি? আহিরা পাল্টা উত্তর দিয়ে বলে, আপনি জানেন আমি ভাঙতে জানি না, তাও যখন বলছেন তাহলে যান, মেনে নিলাম এই অপবাদটাও বাকিগুলোর মতো। এক জীবনে অনেক অপবাদের সম্মুখীন হতে হবে, তাই হয়েই গেলাম না হয় অপরাধী। আহিরার কথা শুনে কিয়ান পিছন ফিরে আহিরার গলা চেপে ধরে দাঁতে দাঁত খিচিয়ে বলে, তেজ দেখাস? তুই সব ভুল মাফ হলে আমার মেয়েকে লুকিয়ে যে পাপ করেছিস সেটার কোনো মাফ নেই। কি আর 5 বছর হোক, তারপর ওকে আমি নিজের কাছে নিয়ে নেব, তোর ছায়াও পড়তে দেব না। আহিরার মনে হলো সে শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়বে, তবে সে কিয়ানকে আটকালো না। কোনো রকমে সে বলে ওঠে, পাপ? এটা যদি পাপ হয় তাহলে এমন পাপ 1000 বার করব। মনে আছে সেদিন হসপিটালের কেবিনে দাঁড়িয়ে আমার বাচ্চাটাকে কি বলেননি? তাহলে আজকে এত ভালোবাসা আসছে কিভাবে এই মেয়ের প্রতি? নিজের রক্ত বলে? জানেন তো, মেয়ের চাইলেও স্বামীর আগের ঘরের সন্তানকে মেনে নিতে পারে বা তাদের মেনে নিতে হয়, কিন্তু এই মোড়টা যখন মেয়েদের দিকে ঘোরে তখন আপনারা মাকে নিজের করে নিতে রাজি থাকেন, কিন্তু ওই অসহায় সন্তানটাকে পিতাহীনের সাথে মাতৃহীন করে দেন। সমাজের সকল নিয়ম শুধু নারীর উপর এসেই কেন সীমাবদ্ধ? আপনারা কি মানুষ নন, নাকি পুরুষ মানে ফেরেশতা, যারা কিনা বিনা দোষে কোনো দোষই করতে পারে না, তাদের কলঙ্ক ছুঁতেই পারে না? আহিরা শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে কিয়ান আহিরাকে ছেড়ে দেয়। ধীরে ধীরে ধোঁয়া কমে এসেছে, কিয়ানের নেত্রদয়ে জ্বলছে এক উত্তপ্ত অগ্নিশিখা। কিয়ান কিছু বলতে নিবে তার আগে কিয়ারার কাশির শব্দ শুনে আহিরা সহ কিয়ানও ছুটে যায় সেদিকে। কিয়ানের রুমেও ধোঁয়া দিয়ে ভরে গেছে, আর সেই ধোঁয়াতে কিয়ারার কাশি উঠে গেছে। আহিরা কিয়ারাকে কোলে তুলে নিয়ে মাথা সহ পিঠে হাত বোলাতে থাকে, কিয়ারা যাতে শান্ত হয়। আর কিয়ান পানির গ্লাস এনে কিয়ারার মুখের সামনে আলতো করে কিয়ারাকে খাওয়াতে থাকে। কিছু সময় পরে কিয়ারার কাশি থেমে যায়। কাশতে কাশতে তার চোখ মুখ লালচে হয়ে গেছে। আহিরা নিজের ওড়না দিয়ে কিয়ারার মুখশ্রীটা মুছে দেয়। কিয়ারা কিয়ান আর আহিরাকে একসাথে পেয়ে বেশ খুশি হয়। সে কিয়ানকে হাতের সাহায্যে তার কাছে আসতে বলে। কিয়ান কিয়ারার কথা মতো কাছে আসলে কিয়ারা দুজনের গলায় একটা করে হাত দিয়ে কিয়ান আর আহিরার গালে পরপর কয়েকটা চুমু এঁকে দিয়ে বলে, মাম্মা, পাপা, আলাবু। বলেই খিলখিল করে হেসে ওঠে। কিয়ারার হাসির দিকে তারা দুজন শুধু তাকিয়ে থাকে মুগ্ধ নয়নে। ইস, তাদের পথ চলার রাস্তাটা যদি আজও এক থাকতো তাহলে হয়তো তাদের থেকে সুখী পরিবার আর কেউ হতো না। ইউসুফ চৌধুরী যদি বেঁচে থাকতো তাদের পরিবারটা কত সুখের হতো। সবকিছু এক কাল বৈশাখী ঝড়ের কবলে শেষ হয়ে গেল। বাবার মতো মানুষটাকে আবারও হারিয়ে ফেললো, সে সাথে হারিয়ে ফেলেছে। হঠাৎ কিয়ারা বলে ওঠে, মাম্মা, আমি তোমাদের সাথে ঘুমাবো। টুনি, আনি, আল পাপা। কিয়ারার এমন ইচ্ছে শুনে আহিরা সহ কিয়ানও বিস্মিত হয়। আহিরা এবার কিয়ারাকে নিয়ে কিয়ানের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে কিয়ারার উদ্দেশ্যে বলে, অনেক হয়েছে, এবার আমার সাথে চুপচাপ কোনো রকম বায়না ছাড়া বাসায় যাবে। আহিরার কথায় কিয়ারা জেদ ধরে বসে, সে কিছুতেই যাবে না, তাই অস্পষ্ট জেদি স্বরে বলে, না না না, কিয়ালা যাতে না। কিয়ালা মাম্মাম পাপার সাথে ঘুমাবে। কিয়ারার এমন জেদ ধরা কথা শুনে আহিরার রাগ হলো, তাই সে প্রথমবারের মতো কিয়ারাকে ধমক দিয়ে বলে ওঠে, সবকিছুতে এত জেদ কেন?
আমি এখন যা বলছি সেটাই শুনবে তুমি। আহিরা ধমক শুনে কিয়ারা ঠোঁট উল্টিয়ে কান্না করে দেয়। আহিরা এর আগে কোনোদিনও কিয়ারাকে এমন করে ধমক দিয়ে কথা বলেনি। কিয়ারা স্বভাবসুলভ শান্ত প্রকৃতির, আহিরাকে বিরক্ত কমই করে। তারপর আজকে কেন জানি আহিরা খুব রাগ লাগলো কিয়ারার এমন জেদে। রাগটা মূলত কিয়ারার উপরেও নয়, রাগটা হলো কিয়ানকে জড়িয়ে জেদটা। সে চাইলেও কিয়ারার এইসব আশা পূর্ণ করে দিতে পারবে না। তবে আহিরার করা কাজ কিয়ানের একদমই পছন্দ হয় না। নিভে যাওয়া আগুনটা আবারও ধপ করে মাথায় চেপে বসে। কিয়ারাকে নিজের কাছে এক প্রকার ছিনিয়ে নিয়ে আহিরার দিকে তাকিয়ে রুক্ষ কণ্ঠস্বরে বলে, আমার মেয়েকে ধমকাও কোন সাহসে? তো আবার আমারই সামনে? ফারদার আমার মেয়েকে যদি বকা দিয়েছ, বাচ্চা সামলাতে না পারলে বলে দাও, আমার সাথে করে নিয়ে যাব। আমার কোনো ইচ্ছে নেই আমার মেয়েকে এখানে রাখার, শুধুমাত্র তোমাকে ছাড়া থাকতে পারো না বলে মেনে নিয়েছে। আহিরাও একইভাবে বলে, এত মেয়ে মেয়ে করবেন না। যখন দরকার ছিল তখন ছিলেন না, তাহলে এখনো থাকার কোনো প্রয়োজন নেই। আমার মেয়েকে আমি যা ইচ্ছে তাই করব। ক্ষণিকের জন্য এসে আমার মেয়েটাকে মায়া লাগাবেন না। আমি সইতে পারলেও আমার মেয়েটা পারবে না সইতে। সইতে পারার মতো বড় হয়নি ও। কিয়ান এবার আগের চেয়েও বেশি রুক্ষ কণ্ঠস্বরে বলে, দরকার যখন ছিল তখন বলিসনি কেন? আমাকে জানাসনি কেন? তুই জানতি তোর অনুপস্থিতি আমাকে নাড়িয়ে তোলে, তারপরও তুই বেইমানি করলি। এরপরও তোকে পাওয়ার আশায় চলে গেছিলাম, কিন্তু আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছিল এত বছর। আহিরার নেত্র বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে টপ টপ করে। সে কিয়ানের মুখোমুখি হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আপনাদের কি সত্যিই মনে হয় আমি আপনাকে ধোঁকা দিতে পারি? আমাকে সত্যিই ভালোবেসেছিলেন তো? ক্ষণিকের জন্য হলেও যদি বেঁচে থাকেন তাহলে শুনে রাখুন, আমি বেঈমান নই। আমি বেঈমান নই। বেঈমান আপনিও নন। বেঈমান হলো আমার ভাগ্য। তাই এই ভাগ্যে ক্ষয় ছাড়া জয়ের কোনো চিহ্ন নেই। আমি বেঈমান নই। বেঈমান হলে কি আজও আপনার জন্য অশ্রু ঝরাতাম? আপনার শূন্যতায় প্রতি রাত কাতরাতাম না? প্রতিদিন এভাবে মরতাম না? তবে আপনার শূন্যতায় আমার মৃত্যু হোক, তাও আমার মিলন না হোক। আহিরা শেষের কথাগুলো কিয়ানের হৃৎপিণ্ডে অদৃশ্যভাবে কাঁপিয়ে তুলছে। একা কি আহিরাও কাঁদত তার জন্যে? সেই শূন্যতার দহনে পড়েনি। কিয়ান আহিরার দিকে কম্পিত দৃষ্টি রেখে বলে, তাহলে নাদিমকে কেন আপন করলি এত? তুই সবটা জরুরি শুধু আমার বিচরণ হওয়ার কথা ছিল, তাহলে সে অস্তিত্ব অন্য কারো দখলদারি করতে কিভাবে দিলি? কেন তোর মাঝে দেখা আমার অস্তিত্বটাকে মিশিয়ে দিলি? আহিরা কাঁদতে কাঁদতে বলে ওঠে, সব মিথ্যে বিশ্বাস করুন। ওই নাদিম আমায় ছোঁয়নি, আমায় কলঙ্কিত করেনি। আপনার অস্তিত্ব আজও আমি আঁকড়ে ধরে আছি। নাদিম শুধু এটাই চেয়েছে আপনার আর আমার বিচ্ছেদ। আমি আজও আপনারই আছি, যেমনটা 4 বছর আগে ছুঁড়ে ফেলেছিলেন আমায়। বলতে বলতে আহিরার নিঃশ্বাস তার শ্বাসনালীতে আটকে যায়। কোনো রকমের নিঃশ্বাস নিয়ে উঠতে পারছে না। এদিকে কিয়ারাও নিজের কান্না থামিয়ে আহিরার কিয়ানের কথোপকথন শুনছিল। তবে তার আহিরার কোনো কথাই বোধগম্য হয়নি। তবে আহিরাকে এমন করতে দেখে সে এতটুকুই বুঝলো তার মাম্মাম কষ্টে আছে। তাই সে অস্পষ্ট স্বরে বলে, মাম্মা কত কত পাপা, মাম্মাম কত পাচ্ছে। কিয়ানো দেখলো সে আহিরাকে এক হাতে নিজের বাহুতে টেনে নিয়ে আহিরাকে শ্বাস নিতে বলে। তবে অতিরিক্ত কান্নার ফলে শ্বাসকষ্ট শুরু হয়েছে। গত বছর থেকে শ্বাসকষ্টটা শুরু হয়েছে। কিয়ারাকে কোল থেকে নামিয়ে দিয়ে আহিরাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ এমন হওয়ারও কারণ বুঝতে পারছে না। এদিকে আহিরার শ্বাসকষ্টটা বেড়েই চলেছে। নিঃশ্বাস নেওয়া তার জন্য দুষ্কর হয়ে উঠেছে। কিয়ানের এখন নিজেকে পাগল পাগল লাগছে। নিজের গালে চড় মারতে ইচ্ছে করছে। কিয়ান আহিরার মাথায় হাত বুলিয়ে পাগল দিশেহারার মতো ব্যাকুল কণ্ঠস্বরে বলে, শ্বাস নে, কষ্ট হচ্ছে খুব। শ্বাস নেই না যান, এমন করছিস কেন? আমি বল কি সমস্যা? আহিরা ঠিকমতো বলতেও পারছে না ইনহেলারের কথা। অনেকদিন পর আজ হঠাৎ এই শ্বাসকষ্টটা ভেসে উঠেছে। কিয়ানের মুখ থেকে জান শব্দটা তাকে আরো নাড়িয়ে তুলছে। এমন ডাক কত বছর পর শুনলো। কিয়ানের মাথা আরো খারাপ হয়ে উঠেছে। আহিরার এমন অবস্থা দেখে সে কোনো দিক বিবেচনা না করে নিজের ওষ্ঠদ্বয় জোড়া মিলিয়ে দেয় আহিরার ওষ্ঠদ্বয়ের ভাঁজে। এইভাবে অক্সিজেন দিতে সাহায্য করতে থাকে। বেশ অনেক সময় পর আহিরার হাঁপানি কমে আসে ধীরে ধীরে। দুর্বল শরীরটা নেতিয়ে পড়ে কিয়ানের বক্ষস্থলে। কিয়ারা শুধু চোখ ভিজিয়ে গেছে এতক্ষণ। আহিরাকে শান্ত হতে দেখে কিয়ানের দেহে যেন প্রাণ ফিরে এসেছে। দুর্বল সিক্ত আহিরা নেতিয়ে যাওয়া মুখশ্রীর দিকে তাকিয়ে রয়। হঠাৎই পেছন থেকে ভেসে আসে রিয়ার কণ্ঠস্বর। তার কণ্ঠস্বর কাঁপছে, অসম্ভব রকমের কাঁপছে। অজানা ভয়ে, কিছু হারিয়ে ফেলার ভয়ে। সে কিয়ানের যখন আহিরার ওষ্ঠর ভাঁজে নিজের ওষ্ঠ মিলিয়ে দিয়েছে তখন থেকেই সব দেখেছে। তবে কথা বলার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই। রিয়ার দিকে আহিরা দুর্বল নেত্রযুগল মেলে থাকে। আহিরা নিজের আর কিয়ানের অবস্থান বুঝতে পেরে সরে আসতে চাইলেও কিয়ানের শক্ত বাঁধনে আটকা পড়ে রয়। আহিরা একদমই ঠিক হয়নি কিয়ানকে এমনটা করতে দেখে।
আহিরা এবার দুর্বল হাতে কিয়ানকে সরিয়ে দিয়ে কোনো রকমে এই কিয়ারাকে কোলে তুলে রিয়াকে পাশ কাটিয়ে চলে আসে। এখানে যদি সে থাকে তাহলে সত্যি সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। তবে এর মাঝে আহিরা কিয়ানের মনের মধ্যে ফেলে গেছে সন্দেহের বীজ। সে আহিরার কয়েক বছরে সব ডিটেলস বের করেছে অল্প সময়ের মধ্যে। আহিরাকে এত বছরেও কোনো ছেলে বা এমন কোনো কিছুর সাথে জড়ানোর খবর এখন অবধি পায়নি, তাই অনেকটা নরম হয়ে এসেছে। তবে এবার তাকে সত্যিটা জানতে হবে, তাই সে নাদিমকে খুঁজছে। নাদিম এই দেশে নেই, আরও বছর দুয়েক হয়েছে। কোন দেশে গেছে সেটাও জানা জানি, তবে নাদিমকে খুঁজে বের করতে হবে, নাহলে সে সত্যের খোঁজ কখনোই পাবে না। তাকে সব জানতে হবে। রাজীবের প্রতিটা কথা সেদিন সে ফেলে দেয়নি, সেইগুলোর সূত্র ধরেই এত কিছুর খোঁজ পেয়েছে। নতুন মাসের শুরু, ফেব্রুয়ারি পেরিয়ে মার্চের 8 তারিখ আজকে। সে দিনটা আহিরা সহ দিয়ার কাছে অনেক বিশেষ, কারণ আজকে কিয়ারার জন্মদিন। কিয়ারা আজকে পুরোপুরিভাবে 3 বছরে পা দিবে। সূর্যের তেজ আজকে অনেক প্রখর, বাহিরে তাকানোই দায়ী হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে কিছুক্ষণ থাকলে এই তেজে ঝলসে দিবে সম্পূর্ণ। আহিরা সকাল সকাল উঠে বেশ কয়েক জাতীয় মিষ্টি পদ তৈরি করেছে। জন্মদিন তারা সেইভাবে ধুমধাম করে পালন করে না, তবে বাসায় ছোটখাটো আয়োজন করে দিয়া নিজেই। এবারও বাদ যায়নি। মেয়েটা দুদিন ধরে কেনাকাটা করেছে, সাথে ছিল রাজীব। আর রাজীবের দায়িত্ব পড়েছিল দিয়ার সাথে কেনাকাটা করার। রাজীব প্রায় হাঁপিয়ে উঠেছিল দিয়ার সাথে কেনাকাটা করতে গিয়ে। তারা জিনিস কিনেছে কম, ঝগড়া করেছে বেশি। প্রতিটা কথায় কথায় তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছিল। রাজীব একটু আগে বাসায় যাদের দাওয়াত দিয়েছে তাদের জন্য রান্না করা সকল যাবতীয় কাঁচা বাজার সহ মাছ মাংস কিনে নিয়ে এসেছে। আহিরা রাজীবের জন্য খাবার রেডি করছে। সকাল থেকে অনেক দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে গিয়েছে রাজীব। এরপর আবার রুম ডেকোরেশনের কাজেও হাত বাটাতে হবে তাকে। রাজীব খাবার শেষ করে উঠতে দিয়ার রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে ভড়কে যায়। দিয়ার এবার আর্তনাদ করে উঠছে। আহিরা গিয়েছে ছাদে, তাই রাজীব কোনো কিছু চিন্তা না করে দিয়ার রুমের দিকে ছুটে যায়। দিয়ার রুমে প্রবেশ করা মাত্রই দিয়া গলার স্বর ওয়াশরুম থেকে আসছে। রাজীব সেদিকে চলে, তবে ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না, তাই রাজীব বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করে, মিস ঝগড়ুটে, ভিতরে কি আসবো? দিয়া কন্দনরত অবস্থায় কোনো রকমে হ্যাঁ বলতে রাজীব ফট করে ভিতরে ঢুকতে দিয়াকে বাথরুমের ফ্লোরে পড়ে থাকতে দেখতে পায়। দিয়া পায়ে হাত দিয়ে অশ্রু ঝরাচ্ছে। রাজীব দ্রুত দিয়ার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে মিস ঝগড়ুটে? কোথায় ব্যথা পেয়েছেন? দিয়া হেঁচকি তুলতে তুলতে কান্না করে বলে, আমার পা মনে হয় একেবারে ভেঙে গেছে হাদারাম ডাক্তার সাহেব, আমি উঠতে পারছি না। রাজীব হুট করে দিয়ার ভেজা পায়ে হাত দিতে দিয়া একটু চমকে ওঠে, তবে এই মুহূর্তে ব্যথার তাড়নায় অন্য কিছু বলতে বা করতে ইচ্ছা করলো না। দিয়া গোসল সেরে সবাই বের হতে নিয়েছিল, কিন্তু সাবানের পানি ফ্লোরে থাকায় সেটা সে লক্ষ্য না করে হড়হড় করে বের হয়ে যেতে চেয়েছিল। তখনই এখানে পড়ে যায় পা ফসকে, আর এখন এই অবস্থা। রাজীব দিয়ার পাটা ভালোভাবে দেখে হঠাৎ করে দিয়াকে জিজ্ঞাসা করে, মিস ঝগড়ুটে, আপনার বয়স নাকি 30+? রাজীবের এমন কথা শুনে অশ্রুনির অবস্থায় রাগ উঠে গেল। এই লোক এমন অবস্থায় তাকে নিয়ে মজা করছে। দিয়া হেঁচকি তুলতে তুলতে রাগীশ্বরে বলে, আপনাকে এমনি আমি হাদারাম ডাক্তার বলি না। আমাকে দেখে কোন দিক থেকে 30 বছরের মনে হয়? বুড়ো হবেন আপনি আর আপনার বউ। বলতে বলতে দিয়া আগের থেকেও দ্বিগুণ জোরে চিৎকার করে উঠে পা ধরে। দিয়ার কথা বলার মাঝে রাজীব কখন তার পাটা মোচড় দিয়েছে সেটা তার খেয়ালই ছিল না। দিয়া কাঁদতে কাঁদতে বলে, এই হাদারাম ডাক্তার, আপনি আমাকে মারার জন্য এমনটা করছেন তাই না? রাজীব উঠতে উঠতে বলে, ঝগড়া ছাড়া তো বাড়তি আর কিছুই পারেন না। এবার উঠে দাঁড়ান, দেখুন পা ঠিক হয়ে গেছে। সাদেই কি আপনারা মিস ঝগড়ুটে বলি? দিয়া রাজীবের কথা মতো উঠে দাঁড়ালো। আর দাঁড়াতেই পায়ে কোনো রকম ব্যথা অনুভব করলো না। এতক্ষণ ঠিক মতো ধরতেও পারছিল না, এখন সব আগের মতো হয়ে গেল। দিয়ার আখির কোণে এখনো অশ্রুকণা চিকচিক করছে। রাজীব দেখলো নীরবে সবটা। দিয়া তো খুশি হয়ে গেল পা ঠিক হয়ে গেছে দেখে, তাই আর ঝগড়াটা সামনে এগুলো না। হাসি অশ্রুসিক্ত নেত্রজোড়া রাজীবের দিকে মেলে ঠোঁট বাঁকিয়ে বলে, না, এতটাও হাদারাম নন আপনি, কাজের আছেন। ধন্যবাদ সাহায্য করার জন্য। দিয়ার মুখ থেকে ধন্যবাদ শব্দটা শুনে রাজীব এমনভাবে রিয়াকশন দিল মনে হলো সে কোনো আশ্চর্যকর কিছু শুনেছে। রাজীব অবাক হওয়ার ভান করে বলে, আপনি ধন্যবাদ বলতেও জানেন মিস ঝগড়ুটে? আমি তো ভেবেছিলাম আপনি ঝগড়া ছাড়া আর কিছু করতেই পারেন না। দিয়া এবার নাক মুখ কুচকিয়ে বলে, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। ধন্যবাদ বললেও দোষ, আবার না বললেও দোষ। ধরনীর বুক থেকে তার ঝলমলে জ্যোতি আরো ঘণ্টাখানিক আগে বিলীন হয়ে কৃষ্ণবর্ণ নীলিমার সাথে মিয়ে গেছে। নীলিমার বুকে আজকে মস্ত বড় একখানি চন্দ্র উঠেছে। চতুর্দিকে কিছু কিছু অভ্রের দেখা মিলছে চন্দ্রের আশেপাশে, তার সাথে রয়েছে কিছু নক্ষত্র। তারা ঝলমলে করে ছোট্ট সাদা মরিচ বাতির মতো বিছিয়ে আছে কৃষ্ণবর্ণ নীলিমার বুকে। রজনীও হয়তো জানে আজকে কিয়ারার জন্মদিন, তাই তো এত আয়োজন করে সেজে উঠেছে তারাও। আহিরাদের
ছোট্ট ফ্ল্যাটটাতে বেশ মানুষজনের আনাগোনা দেখা মিলছে। সারা রুম বেবি পিঙ্ক রঙে সাজানো হয়েছে। এইসব মানুষ আহিরা আর দিয়ার পরিচিত। আর এই বাসার সব বাচ্চারাও উপস্থিত আছে। সবাইকে ডাকা হয়েছে কম বেশি। রাজীব এটা ওটা করতে ব্যস্ত। আঙ্কেল হওয়ার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে আজকে। আহিরা কিয়ারাকে বেবি পিঙ্ক রঙে জামা পরিয়ে দিয়েছে। কিয়ারা ছোট্ট চুলগুলো খুব সুন্দর করে বেঁধে দিয়েছে বাচ্চাদের ক্লিপগুলো দিয়ে। কিয়ারাকে দেখে আহিরা নিজেই মুগ্ধ হলো। কয়েকবার মাশাআল্লাহ বলেছে। কিয়ারা আজকে যেন জীবন্ত কোনো পুতুলের থেকে কম লাগছে না। দিয়া আর সেও একই রঙের শাড়ি পরেছে। দিয়া শাড়ি ঠিক করতে করতে আহিরার রুমে ঢুকতেই কিয়ারাকে দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বুড়িকে আজকে পুরোই পুতুল লাগছে। আন্নির কাছে আসো দেখি বুড়ি। কিয়ারা খিলখিল করে হাসতে হাসতে দিয়ার কাছে চলে যায়। দিয়া কিয়ারাকে কোলে নিয়ে পরপর বেশ কয়েকটা চুমু খেয়ে নেয়। এরপর আহিরার দিকে তাকিয়ে বলে, বাইরে আয়, এভাবে রুমের মধ্যে কেন আছিস? তোর স্কুলের ম্যাডামরা খুঁজছে তোকে। দিয়া কিয়ারাকে নিয়ে বাহিরে চলে যায়। তার কিছুক্ষণ পর আহিরাও চলে যায়। সে সাজতে চায়নি, তবে দিয়া জোর করে সাজিয়ে দিয়েছে। এতে বেশ অস্বস্তি হচ্ছে তার। এরকম করে বাহিরে গেলে মানুষ কি ভাববে? মানুষ ভাববে যে মেয়ের জন্মদিন না আজকে মায়ের জন্মদিন। তবে কে শোনে কার কথা? দিয়া যেহেতু বলেছে তাকে সাজাবে, তাই সাজিয়ে ছেড়েছে। ডাগর ডাগর আখিজোড়া কাজলের হালকা আস্তরণ দেখা মিলছে। লম্বা ঘন কেশগুলো টাটকা বেলি ফুলের গাজরা দিয়ে পেঁচানো। অধৈর্যরায় হালকা লাল রঙের প্রসাধনীরও দেখা মিলছে। অতি হালকা সাজেও আহিরাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আহিরা রুম থেকে বের হওয়া মাত্রই তুর্যের দেখা পায়। আহিরাকে দেখে তুর্য কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। তবে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে আহিরার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনাকে আজ বেশ অন্যরকম লাগছে মিস। তুর্যের কথায় আহিরা কিছুটা লজ্জা পায় বটে। আশেপাশে অনেক মানুষই আছে। আহিরা তুর্যের সাথে কথা বলতে বলতে বাকিদের সাথেও কথা বলে নেয়। কিছু সময় পর কেক কাটা হবে, সেটারই ব্যবস্থা করছে রাজীব আর দিয়া মিলে। কিয়ারা অন্য বাচ্চাদের সাথে খেলা করছে। হঠাৎই দরজায় খুব পরিচিত মুখশ্রী দেখে আহিরার নেত্রদয় অশ্রু বাড়িয়ে এসে হানা দেয়। না চাইলেও অধৈর্যরা কেঁপে ওঠে হালকা। পা দুটো কেমন জানি অবশ আসার পথে। আহিরা না চাইতেও সেদিকে এগিয়ে যায়। দরজায় রাহেলা চৌধুরী দাঁড়িয়ে আছে। মানুষটাকে সে নিজের মায়ের স্থানে রেখেছে। এই মানুষটাকে এত বছর পর দেখে না চাইতেও আহিরার রাহেলা চৌধুরীর বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ে অশ্রু ঝরাতে ইচ্ছা করছে। আগে কত এই মানুষটা কোলে মাথা দিয়ে থাকতো, বায়না করে বসতো কত শত, কিন্তু আজ সবই সেগুলো অতীতের সুখময় স্মৃতি। রাহেলা চৌধুরীরও একই অবস্থা। না চাইতেও তারও নেত্রজোড়া ঝাপসায় এসেছে। রাহেলা চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে রাহেলা চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরতে চেয়েও কোথাও একটা গিয়ে আটকে যায়। অতীতের পাতায় থাকা সেসব ভয়ানক কলঙ্ক না চাইতেও তাকে থামিয়ে দেয়। রাহেলা চৌধুরী ধীর পায়ে আহিরার অতি নিকটে এসে দাঁড়ায়। তারপর আস্তে করে আহিরার দিকে তাকিয়ে বলে, কেমন আছিস? আহিরা না চাইতেও হুড়হুড় করে কেঁদে ওঠে। সামনে থাকা মানুষটা কতখানি পাল্টে গেছে, আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। আহিরা কোনো রকমে কান্না করতে করতে বলে, আপনি কেমন আছেন মা? আমাকে কি আপনিও ঘৃণা করেন? বিশ্বাস করুন মা, আমি খুনি নই। আমি কিভাবে বাবাকে মারতে পারি বলুন? উনি তো আমারও বাবা ছিল, তাই না? আপনাকে একটু জড়িয়ে ধরি। আহিরার কান্না দেখে আশেপাশে থাকা মানুষজনও তাকালো। তবে গান বাজনার শব্দ থাকা আহিরার কথাগুলো কেউই শুনতে পেল না। রাহেলা চৌধুরী হাত বাড়াতে আহিরা ঝাঁপিয়ে পড়ে রাহেলা চৌধুরীর বক্ষস্থলে। কতদিন পর এই মা মা গন্ধটা পাচ্ছে। আগে কতই না এভাবে বুকে জড়িয়ে নিয়ে থাকতেন রাহেলা চৌধুরী। রাহেলা চৌধুরী আহিরার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। রাহেলা চৌধুরী নিজেও এত কিছু জানার পর কেন জানি বিশ্বাস করতে পারেন না। চোখের সামনে মেয়েটাকে 2 বছর দেখেছে থেকেছে, সব দিক দিয়ে তিনি আহিরাকে ভালো মতোই চিনে, তাই তারও বিশ্বাস করতে কষ্ট হয়। তাছাড়া ওইসব ছবির জন্য সে আহিরাকে একটু হলেও ভুল বুঝেছে, তবে মন থেকে কোনোদিনও ঘৃণা করতে পারেনি। তাই তো ছুটে এসেছে আজকে এখানে। কিছু সময় যেতে আহিরা শান্ত হয়ে আসে কিছুটা। সে এতক্ষণ মানুষটাকে দাঁড় করিয়ে রেখেছিল। আহিরা নিজের কান্না ছেড়ে রাহেলা চৌধুরীকে ভিতরে নিয়ে আসতে আসতে বলে, মা, আপনি ভিতরে এসে বসুন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। রাহেলা চৌধুরী ভিতরে ঢুকতে ঢুকতে আহিরার উদ্দেশ্যে বলে, আমার নাতনি কোথায়? ওকে আমার কাছে একটু আন। আহিরা ছুটল কিয়ারাকে আনতে। যত যাই হোক, কিয়ানের উপর রাগ অভিমান থাকলেও এই মানুষগুলোর প্রতি নেই। কিয়ারাকে নিয়ে আসতে রাহেলা চৌধুরী 2 চোখ ভরে কিয়ারাকে আদর করলেন। তার কাছে মনে হচ্ছে সে ছোট্ট কিয়ানকে দেখছে কিয়ারার মাঝে। তাদের ভাগ্য এতই খারাপ যে এত বছর কত শত আনন্দঘন মুহূর্তগুলো জীবনে আসতে পারেনি। কিয়ারা অবুজের মতো শুধু রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে রয়েছেন। সে কিছুই বুঝতে পারছে না। রাহেলা চৌধুরীর চোখ ভিজে উঠেছে। তিনি কিয়ারাকে বুকের সাথে জড়িয়ে বলে, আমি তোমার দিদুন হই, তোমার পাপার মা। কিয়ারা এখনো কিছু বুঝলো না। সে অবুজের মতো আহিরার দিকে তাকায়। আহিরা সেটা বুঝতে পেরে কিয়ারাকে বলে, এটা তোমার নানুর মতো, আর একটা দিদুন হয়।
কিয়ারা তেমন কিছুই বুঝলো না, তবে এটা বুঝলো এটাও দিয়ার মায়ের মতো নানু। তাই সে রাহেলা চৌধুরীকে কাঁদতে দেখে অস্পষ্ট স্বরে বলে, কাঁদে না দিদু, চট আমলা কেটে কাঁদবো। কিয়ারার কথা শুনে রাহেলা চৌধুরী হেসে ফেলেন। তিনি কিয়ারার কপালে চুমু এঁকে দিয়ে হেসে বলেন, আচ্ছা আর কাঁদবো না, তুমি যখন দিদুনের কাছে চলে আসবে। তাদের কথার মাঝে সেখানে কিয়ান উপস্থিত হয়। কিয়ানের পাশেই হাঁপাচ্ছে আরিয়ান। ছেলেটা এতক্ষণ ধরে ছোটাছুটি করতে করতে এমন হাল হয়েছে। পুরো শহরের হাজারখানেক কেক বিতরণ করেছে কিয়ান, আর এইসবের সব দায়িত্ব পড়েছে আরিয়ানের উপর। কিয়ানের দৃষ্টি পিঙ্ক পরিহিত শাড়ি পরা আহিরার উপর পড়তেই থমকে যায় তার হৃদয় স্পন্দন। না চাইতেও আটকে রয় সেদিকে দৃষ্টি। মেয়েটাকে সে ঘৃণা করলেও মন থেকে কোনোদিনও মুছে ফেলতে পারেনি, আর না হয়তো কোনোদিনও পারত। মস্তিষ্ক বলে এক কথার মন বলে আরেক কথা। মন মস্তিষ্কের এই টানাপোড়ান কিয়ান নিজে বিরক্ত। এই বলে ঘৃণা করে আহিরাকে পর মুহূর্তে এই মেয়ের বিরহে দহন হতে থাকে। কিয়ারা কিয়ানকে দেখে রাহেলা চৌধুরীর কাছ থেকে নেমে সোজা কিয়ানের পায়ের কাছে গিয়ে দাঁড়ায় আর কোলে নেওয়ার জন্য হাত বাড়ায়। কিয়ান আহিরার উপর থেকে দৃষ্টি সরিয়ে কিয়ারাকে কোলে নিয়ে তার কপালে ফটাফট চুমু এঁকে দেয়। কিয়ারা কিয়ানের গলা ধরে নিজের নতুন জামা দেখিয়ে বলে, পাপা দেখো আমার নতুন দানা। আনি মামা একরকম দানা বলেতে আটকে। কিয়ান আহিরার দিকে দৃষ্টি সীমাবদ্ধ রেখে কিয়ারাকে বলে, আমার প্রিন্সেসকে আজকে একদম বরবিটল লাগছে। কিয়ারা খুশি হয়ে যায়। সবাই তাকে এমনি বলছে, তবে কিয়ানের বলাতে সে সবচেয়ে বেশি খুশি হয়েছে। এদিকে দিয়া সবাইকে কেকে টেবিলের কাছে আসতে বলে। বাচ্চারা সবাই টেবিল ঘিরে আছে। ছোট বাচ্চারা সবসময় এমন মুহূর্তগুলোতে অনেক উচ্ছ্বসিত হয়ে থাকে, এরাও ব্যতিক্রম নয়। কিয়ান কিয়ারাকে কোলে নিয়ে সেদিকে এগিয়ে গেল। আহিরাকে রাহেলা চৌধুরী হাতটা শক্ত করে আঁকড়ে ধরে সেও এগিয়ে যায়। অনেকের জন্য হলো মানুষটার আশেপাশে থাকতে চাইছে সে, তাই হাতছাড়া করছে না। উপস্থিত সকলের মাঝে নানা প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে, সেটা আহিরা খুব ভালো করে জানে। কারণ আহিরার বর্তমানে যাদের সাথে পরিচিত আছে তারা সবাই জানে আহিরা সিঙ্গেল মাদার। তার উপর আহিরা কোনোদিনও তার হাজব্যান্ডকে নিয়ে একটা কথাও বলেনি। তাই কিয়ানের মতো এত বড় মানুষের উপস্থিতি তাদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। সবচেয়ে বড় কথা, কিয়ারা কিয়ানকে পাপা বলছে, তাই তাদের মধ্যে থাকা দলাপাকা প্রশ্নগুলো দিয়ে থামছে। এটা ভেবেই কিয়ান আর আহিরা স্বামী স্ত্রী, তবে তাহলে এরা আলাদা কেন? এইসবের মাঝে কেক কাটা শেষ হয়েছে, সবাই খেতে বসেছে। রাহেলা চৌধুরী কিয়ারাকে নিজের সাথে নিয়ে বসে আছে। তিনি কিয়ারাকে কাছছাড়া করতে চাইছেন না একদমই। আহিরা নানা রকম খাবার এনে রাহেলা চৌধুরীকে দিয়েছে, তবে রাহেলা চৌধুরী কিছুই মুখে তুলছেন না। হঠাৎ রাহেলা চৌধুরী আহিরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিয়ারাকে আমাদের কাছ থেকে এত বছর কেন লুকালি? আমাদের কি জানার অধিকার ছিল না? আমাদের কথা ছাড়, কিয়ানকেও কেন জানাসনি? তোকে দোষী মানতেও আমার মন চায় না, আবার সব কিছু অদেখা করেও ভুলতে পারি না, কিন্তু তাই বলে বাচ্চার বিষয়টা লুকাবি? আহিরা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। সে কি বলবে? আদৌ কি বিশ্বাস করবে তার কথাগুলো? সে সত্যি আর চায় না এভাবে প্রিয় মানুষগুলোর কাছে অপ্রিয় হয়ে থাকতে। তার বুকে বড্ড ব্যথা লাগে এতে। আহিরা অশ্রুসজল চোখে রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।